Okay, so good evening everyone. সকলকে শুভ সন্ধ্যা এবং জোয়ানা এবং মারাকে good morning, good afternoon. We have again gathered on a very special evening, which will actually mark the closure of our almost 3 months long add-on course entitled Bengal in Translation. We have with us our guest of the evening, Professor Amit Bhattacharya, who is like a mentor to us in many ways. So we welcome you back amongst us, sir, because you were with us in person when we had our opening session, and it's really nice to have you back amongst us for the closing session. Now, Professor Bhattacharya has been a very passionate academic and mentor in a number of ways. I'll not take too long to introduce him or talk about his achievements and areas of interest, but I have to mention that currently he is the departmental head of the Department of English, University of Gaurbanga. Since this session will be focusing on translation, I have to add that he has translated Bengali Dalit writings into English for magazines and Ababil books. And amongst his recent publications, there have been chapters from prestigious publication house like Springer, Taylor and Francis. And I'll not take any moment longer. I'll just hand over the session to you. And let me just add one thing for people who do not know him personally. You actually have no ways to understand that this energetic gentleman actually lost vision for a long time back. He never lets us feel that there is something amiss. But I'm just mentioning this so that when you people post your comments in the chat box and they are not immediately addressed, you don't feel awkward. We will definitely get back to the chat box as we always do. So without further ado, I hand over the session to respected Professor Amit Bhattacharya. Over to you, sir. Thank you, Devaditya. Thank you, Masood. In fact, it's really gratifying for me to be able to address you. I was there from the very beginning. So when he calls me a guest for the evening, I would like to point out, বাংলায় আমাদের একটা কথা আছে অতিথি, যাদের তিথি জ্ঞান থাকে না তাদের বলা হয় অতিথি। মানিকচক কলেজের ক্ষেত্রে আমি বোধহয় ঠিক অতিথি নই, তার কারণ এই কলেজের অধ্যক্ষ আমার দীর্ঘদিনের সুহৃদ অনিরুদ্ধ চক্রবর্তী, অধ্যাপক অনিরুদ্ধ চক্রবর্তী। মাসুদ এবং দেবাদিত্য, গৌতম, সাদিকুল, এরা সবাই বহুদিন ধরে আমার চেনা। ইনফ্যাক্ট এই ট্রান্সলেশন নিয়ে যে অ্যাড অন কোর্সটা হচ্ছে, যার আজকে সমাপ্তি সন্ধ্যা, সমাপন আজকে হবে, এটা শুরুতে যেটা দেবাদিত্য বলছিল, আমি শুরুতে ছিলাম, শুরুর আগের যে শুরু আছে সেই সময় থেকেই এই অ্যাড অন কোর্সের হাল হাকিকাত কিন্তু আমাদের জানা ছিল। দেবাদিত্য, মাসুদ প্রমুখের সাথে অনেক দিনের ঘনিষ্ঠতার জন্য। যাই হোক, আজকে আমার বিষয়টা হলো, ক্যান দ্য সাবঅল্টার্ন ট্রান্সলেট টুয়ার্ডস অ্যান ইমানসিপেটরি প্যারাডাইম। এবার আমি বাংলায় এবং কখনো ইংরেজিতে কথা বলবো। কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু টার্মস যেগুলো ইংরেজিতে বলা সমীচীন মনে করছি, তার কারণ এর বাংলা হয় আমি জানি না, না হয় নেই। তাই আজকের আমার প্রেজেন্টেশনটা হবে
সর্বার্থেই দ্বৈভাষিক। আজকে আমার এই প্রেজেন্টেশন দুটো প্রশ্নের উপর দাঁড়িয়ে আছে। একটা, ক্যান দ্য সাবঅল্টার্ন ট্রান্সলেট? আরেকটা, ক্যান দ্য ট্রান্সলেটর স্পিক? এবার আমার সারসংক্ষেপ বা অ্যাবস্ট্রাক্ট, যেটা খুব সম্ভবত দেবাদিত্য আপনাদের সাথে শেয়ার করেছে, আমার সাগর পাড়ের এবং স্বদেশের বন্ধুদের বলছি, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে এখানে গায়ত্রী চক্রবর্তী স্পিভাকের যে আইকনিক প্রশ্ন, ক্যান দ্য সাবঅল্টার্ন স্পিক, সেটারই পারমিউটেশন কম্বিনেশন করে এই দুটো প্রশ্ন বেরিয়েছে। অরিজিনালিটি ক্লেম করব না। ক্যান দ্য ট্রান্সলেটর স্পিক, অনেকের মতো কে বি বিন্দু তার একটি গবেষণাপত্রে এই প্রশ্নটা খুব পরিষ্কারভাবে সোচ্চারে ঘোষণা করেছেন, প্রশ্নটা তুলেছেন। তাই এই যে দুটো প্রশ্ন, একটা হচ্ছে ক্যান দ্য সাবঅল্টার্ন ট্রান্সলেট। দেখুন, এই ট্রান্সলেট শব্দটা ভার্ব, তো এটার কিন্তু দুটো ডেফিনিট সেন্স ইমপ্লাইড আছে। একটা অ্যাক্টিভ, মানে ক্যান দ্য সাবঅল্টার্ন ট্রান্সলেট, মানে ইফ দ্য এজেন্ট ইজ সাবঅল্টার্ন, ক্যান হি অর শি প্রপারলি ট্রান্সলেট? এটা তো অবভিয়াস। তার সাথে সাথে ক্যান দ্য সাবঅল্টার্ন ট্রান্সলেট ক্যান অলসো মিন ক্যান দ্য সাবঅল্টার্ন বি ট্রান্সলেটেড, মানে এক্ষেত্রে কিন্তু অনেকটা মিডল ভয়েস বা কোয়েসিভ প্যাসিভ এর মতো হচ্ছে। এটা কেন বলছি সেটা একটু বুঝিয়ে দেখি। দেখুন, এই যে ক্যান দ্য সাবঅল্টার্ন ট্রান্সলেট, আমরা তো জানি যে ওরিয়েন্টালিজম লিখতে গিয়ে সাইদ আমাদের দেখিয়েছেন কেমন ভাবে একজন আর্তজনের ত্রাতা বলে যিনি স্বীকৃত, সর্বজন স্বীকৃত, কার্ল মার্কস, তিনিও কিন্তু বলেছেন যে দে ক্যানট রিপ্রেজেন্ট দেমসেলভস, দে হ্যাভ টু বি রিপ্রেজেন্টেড। ঠিক সেরকম ভাবে আমাদের মধ্যে একটা সুপ্রিমেসিস্ট ডিসকোর্সেস লাইক পেট্রিয়ার্কি, লাইক এথনোসেন্ট্রিজম, ক্লাসিজম, এজিজম, এগুলো কিন্তু আমাদের মধ্যে এই ধারণাগুলো গ্রিল করে দিয়েছে যে না, ওরা ভালোভাবে ট্রান্সলেট করতে পারে না। এবার তাহলে যারা সাবঅল্টার্ন নয় তাদের দায়িত্ব অ্যাপারেন্টলি, কিন্তু আসলে তাদের অধিকার এই সাবঅল্টার্নদের ট্রান্সলেট করা, সাবঅল্টার্নদের রিপ্রেজেন্ট করা। এ বিষয়ে কথা বলতে গিয়ে আমি এসেনশিয়ালিজমে ঢুকবো না। এটা কদ্দূর ঠিক কদ্দূর ভুল সে আলোচনা অন্য দিন জন্য তোলা থাক। অদ্বৈত মল্লবর্মন একবার বলেছিলেন যে মানিক বন্দ্যোপাধ্যায় তো ব্রাহ্মণের পোলা, ও কি করে আমাদের কথা বলবে? এবার এটা সত্য না মিথ্যা, এই প্রসঙ্গে আমি যাচ্ছি না, কেননা দুই তরফেই কথা বলার আছে। যারা শরৎচন্দ্রকে কমিউনাল বলেন, তাদের মাথায় রাখা দরকার যে মহেশে গফুরের চরিত্র এত সুন্দরভাবে চিত্রায়ন সম্ভব হয়েছিল কিভাবে, এটা কিন্তু প্রশ্নের দাবি রাখে। যা হোক, আজকে ট্রান্সলেশন নিয়ে কথা বলতে গিয়ে এসব কথা কেন উঠছে সেটা একটু বলা দরকার। ট্রান্সলেশন শব্দের অর্থ করতে গিয়ে আমরা অনুবাদ বলে নিজেদের সুবিধে যেমন করেছি তেমন একটু অসুবিধেও ঘটিয়েছি। কারণ অনুবাদ না বলে একে ভাষান্তর, রূপান্তর বা কার্যায়ন, এই তিনটে শব্দেই কিন্তু ব্যাখ্যা করা যায়। কোন স্ট্যান্ডার্ড ডিকশনারিতে ট্রান্সলেশন এন্ট্রিটা খুললেই আমরা অন্তত এই তিনটে অর্থ পাবোই। আরো অনেকগুলো অর্থ আছে, ফিজিক্সে ট্রান্সলেশনের একটা মানে আছে, সেসব দিকে আমি যাচ্ছি না। ইভেন লাইফ সায়েন্সেসেও ট্রান্সলেশনের একটা মানে আছে, সেগুলোতে আমি যাচ্ছি না। আমি কেবলমাত্র এই তিনটে মানের কথা বলবো। যেমন ধরুন,
আমরা যখন বলি যে thought was translated into action, তাহলে রূপান্তরটা গুরুত্বপূর্ণ, কার্যায়নটা গুরুত্বপূর্ণ। এবার এই যে অনুবাদ না বলে আমি যদি ভাষান্তর, রূপান্তর, কার্যায়ন বলি, তাদের সুবিধেটা কি হচ্ছে? অফকোর্স ট্রান্সলেশন নিয়ে কোনো অ্যাড অন কোর্সে ইন্টারলিঙ্গুয়াল ট্রান্সলেশন, আন্তর্ভাষিক অনুবাদ যে গুরুত্ব পাবে সেটা বলাই বাহুল্য, কিন্তু অন্তর্ভাষিক অনুবাদ বা ইন্ট্রালিঙ্গুয়াল ট্রান্সলেশন বা ইন্টারসেমিওটিক ট্রান্সলেশন এর বাংলা আমি করতে পারবো না, মার্জনা করবেন। এইগুলো কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। আমার মনে হয় যেহেতু আপনারা আজকে শেষ সন্ধ্যায় এসে উপনীত হয়েছেন, তাই নিশ্চয়ই রিসোর্স পার্সনরা অনেকেই রোমান ইয়াকবসনের মতো পণ্ডিত ব্যক্তির যে শ্রেণী বিভাগ ইন্ট্রালিঙ্গুয়াল এবং ইন্টারসেমিওটিক ট্রান্সলেশন, সে সম্পর্কে আপনাদের অবশ্যই ওয়াকিবহাল করেছে না। আপনারা নিজেরাও, আপনাদের মধ্যে অনেকেই যথেষ্ট অভিজ্ঞ এবং বিচক্ষণ, তাই আপনারা নিশ্চয়ই এটা জানেন। আজকে আমার আলোচনার বিষয় এর অনেকটাই জুড়ে থাকবে কিন্তু ইন্ট্রালিঙ্গুয়াল ট্রান্সলেশন বা অন্তর্ভাষিক অনুবাদ। এবার এটা কিভাবে হয়, কেন হয়, এটা হলে কি হয়, এটা নিয়ে কথা বলার সময় এসেছে। ট্রান্সলেশনকে কেবলমাত্র একটা লিঙ্গুইস্টিক অ্যাক্ট হিসেবে আলোচনা করা বাতুলতা হবে। ট্রান্সলেশনের মধ্যে সমাজতাত্ত্বিক ভাবে অনেক কিছুই বিশ্লেষণ করার দরকার হয়ে পড়েছে। সেখানে গুরুত্বপূর্ণ বিষয় থাকে ট্রান্সলেটর কে, তার সাবজেক্ট পজিশন কি, ট্রান্সলেট কি করা হচ্ছে, কাকে ট্রান্সলেট করা হচ্ছে, সেই ট্রান্সলেটেড বা ট্রান্সলেটি কি মানুষ, কোন চরিত্র, যে চরিত্র বইয়ের পাতা থেকে বা মিডিয়া টেক্সট থেকে আমাদের সামনে এসে দাঁড়ায়, তাদেরকে ট্রান্সলেট করতে গিয়ে কি হচ্ছে, এতে তাদের কি হচ্ছে এবং সমাজের কি হচ্ছে, কেনই বা সমাজ এই ইন্ট্রালিঙ্গুয়াল ট্রান্সলেশনে এতটা ব্রতী হয়, এগুলো নিয়ে কথা বলা দরকার। এই কথা বলতে গিয়ে আমরা বেশ কিছু টেক্সট, সেটা কিছুটা আমেরিকান টেক্সট হতে পারে, ইংরেজি ভাষায় লেখা, বা এখন তো অনেকেই বলেন না ওটা ইংলিশ নয়, ওটা আমেরিকান, সেই ভাষায় লেখা, আবার বেশ কিছু বাংলা ভাষায় লেখা বা বাংলা ভাষা ব্যবহার করে বানানো লিটারারি এবং মিডিয়া টেক্সটকে আমি রেফার করব। আমার এই আলোচনায় উঠে আসবে অন্তত তিনটি আমেরিকান টেক্সট, মার্কিন টেক্সট, যেগুলোর মধ্যে থাকবে লরেন হ্যান্সবেরির আর রেজিন ইন দ্য সান, থাকবে জিন রাইসের দ্য হোয়াইট সার্গাসো সি এবং টনি মরিসনের টার বেবি। এর সাথে সাথে জর্জ বার্নার্ড শর লেখা পিগমেলিয়ান এবং তার কাউন্টলেস অ্যাডাপ্টেশনস, সেটার মধ্যে বাংলাতেও অনেকগুলো অ্যাডাপ্টেশন হয়েছে। আমরা জানি উৎপল দত্ত লিখেছেন টিনের তলোয়ার নাটক, 1981-তে উত্তম কুমারের শেষ ছবি হিসেবে এসেছিল অঘবধূ সুন্দরী। আবার 2010-এ আবার একবার বিভূতি মুখোপাধ্যায় আবার কলম ধরেছিলেন এবং 2010-এ আরেকটা রিমেক হয়েছিল অঘবধূ সুন্দরীর। এই যে টেক্সটগুলো, এগুলো অবশ্যই আমি রেফার করব আলোচনার সময়। তার আগে একটু বলে রাখি যে এই যে আরেকটা প্রশ্ন হয়েছিল যে ক্যান দ্য ট্রান্সলেটার স্পিক, দেখুন আমার সারসংক্ষেপে আমি এটা স্পষ্ট করে বলেছি যে ট্রান্সলেটার এর সাবঅল্টারনেটি, যে সাবঅল্টারনেটিটা অনেকটাই সোশিও হিস্টোরিক্যাল, সেটাও কিন্তু বিচার্য বিষয়। তার কারণ উল্ললাট সাহিত্যিক এবং সাহিত্য প্রেমীদের কাছে সবসময়
ট্রান্সলেটর বা অনুবাদক পেছনের সারির পশ্চাৎপঙ্ক্তির। সেই জন্য তাদের একটা গুরুত্বপূর্ণ স্বাধীন আসন দেওয়া আমার মনে হয় আজকে এই অ্যাড অন কোর্সের শেষ বক্তব্যে অন্তত একটা চেষ্টা থাকা উচিত, প্রয়াস থাকা দরকার। দেখুন, রোমান ইয়াকবসন, ওই আমরা জুলিয়াস সিজারে মার্ক অ্যান্টনির ভাষণকে একটু পারমুটেশন কম্বিনেশন করে অ্যাডাপ্টেশন করে আমরা বলতে পারি যে Jacobson said that translation was an interpretation, and it must be so, for Jacobson was a knowledgeable man. এবার জেকবসন যে বলছেন ইন্টারপ্রিটেশন বলে উনি কিন্তু কার্যত মেনে নিচ্ছেন যে এর মধ্যে অ্যাব্রোগেশন অ্যাপ্রোপ্রিয়েশন চলতে পারে। মানে উনি কিন্তু প্রত্যেক ট্রান্সলেশনকে, এখনই অনেকে আমার মুন্ডুপাত করার জন্য ব্যস্ত হয়ে পড়তে পারেন, আমি তবুও ভরসা করে বলে ফেলছি, যেহেতু এটা অনলাইন সেই জন্য ঢিল ছুটে আসবে না, এটুকু ভরসা রাখছি। দেখুন, প্রত্যেক ট্রান্সলেশন একটা অ্যাডাপ্টেশন, এটা আমরা মানি আর না মানি। এবার কতটা সেটা গুরুত্বপূর্ণ, সেটা বিচার্য। তার কারণ হচ্ছে, যখনই আমরা একই ভাষার বা অন্য ভাষার বা অন্য মাধ্যমের সাহায্য নিয়ে একটা মেসেজ, একটা বার্তাকে অন্যভাবে দেওয়ার চেষ্টা করি, প্রেরণ করার, প্রদান করার চেষ্টা করি, তখনই কিন্তু আমরা অলরেডি অ্যাডাপ্টেশন করে ফেলছি, অ্যাব্রোগেশন এবং অ্যাপ্রোপ্রিয়েশন করে ফেলছি। দেখুন, আজকে আলোচনা করতে বসে আমাদের কিন্তু পোস্ট কলোনিয়ালিটি কে একটা কুর্নিশ জানাতেই হবে। এটা সত্যি কথা, পোস্ট কলোনিয়ালিজম পড়াতে গিয়ে পোস্ট কলোনির অধিবাসী হয়ে আমরা জানি কিভাবে ইউরোপের বিভিন্ন শক্তিশালী দেশগুলো পৃথিবীর অনেক অংশকেই অধিকার করেছিল, তাকে কলোনিতে পর্যবেসিত করেছে, অনেক ক্ষেত্রে সাম্রাজ্য বা এম্পায়ারের অংশ করে নিয়েছে। কিন্তু এটা করে তারা যেটা করেছে, বাই ডিফল্ট তারা লুণ্ঠন করেছে, নো ডাউট। কিন্তু এর সাথে সাথে তারা কিন্তু আমাদের নিজেদের কথা বলার, নিজেদের মতো করে ভাবার একটা সুযোগ বা দুর্যোগ করে দিয়েছে। সেই জন্য আমরা দেখি যে post-colonialism has given us quite a number of tools and insights that can be used and utilized in other cases in order to explain all kinds of domination. আজকে হয়তো স্বাধীনতা এসেছে এক অর্থে, কিন্তু নিও কলোনিয়ালিজমের যুগে, গ্লোবালাইজেশনের যুগে, বৃহৎ শক্তিবর্গের আস্ফালনের যুগে আমরা কি বলতে পারি যে আমরা সম্পূর্ণ স্বাধীন, আমরা সম্পূর্ণ আত্মনির্ভর? আমরা তো নই। এবং এই জন্যই কিন্তু অনুবাদ কথাটা আলোচনা করতে গিয়ে, বিষয়টা আলোচনা করতে গিয়ে আমাদের সোশ্যোলজিক্যাল আসপেক্টস নিয়েও কথা বলতে হয়। এবার আমরা কয়েকটা বিষয় স্পষ্ট করে নিই। ইন্ট্রালিঙ্গুয়াল ট্রান্সলেশন বা ইন্ট্রালিঙ্গুয়াল শিফট that can be from despised or endangered dialects to the standard languages, এটা কিন্তু অহরহ চলছে। আমরা তো জানি পিগমেলিয়ানে হেনরি হিগিন্স একজন ফুলওয়ালি এলিজা ডুলিটলকে বস্তি থেকে তুলে নিয়ে এসে সোসাইটি লেডি বানিয়েছিল। এবং এই সোসাইটি লেডি বানানোর ক্ষেত্রে আদব কায়দার গুরুত্ব ছিল, কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব ছিল তার ভাষার।
কিভাবে ডায়ালেক্ট থেকে স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজে তাকে উন্নীত করানো হয়েছিল। এটার একটা বেশ মজাদার বর্ণনা আছে বিজ্ঞান জ্ঞানে, যে জন্য আমাদের মাল্টিলিঙ্গুয়াল সোসাইটিতে ইন্ডিয়ার মতো এখানে এটার অনেক অ্যাডাপ্টেশন হয়েছে, যেটা অনেক রেলিভেন্ট বলে মনে করেছেন অনেকে। সেই জন্যই টিনের তলোয়ারে আমরা দেখি ঊনবিংশ শতাব্দীতে একজন সবজিওয়ালি ময়নাকে তুলে নিয়ে এসেছিলেন কাপ্তেন বাবু। তার থিয়েটার দ্য গ্রেট বেঙ্গল অপেরা থেকে গ্রেট ন্যাশনাল অপেরা মানদা সুন্দরীকে হাত করে ফুসলিয়ে নিয়ে যাওয়ার জন্য ময়ূরবাহন নাটক মঞ্চস্থ করতে হিরোইন বা নায়িকা হিসেবে নিয়ে এসেছিলেন ওই সবজিওয়ালিকে। কঠোর প্রচেষ্টায় ময়না মাইকেল মধুসূদন দত্ত বঙ্কিমচন্দ্রের হস্তপ্রুত বাংলা ভাষাকে আয়ত্ত করে তার অরিজিনাল আইডেন্টিটিকে, ভাষিক অস্তিত্বকে জলাঞ্জলি দিতে বাধ্য হয়েছে খোরাকির লোভে, এবং পরবর্তীতে সামাজিক সম্মানের চূড়ায় ওঠার জন্য, শঙ্করী দেবী হয়ে ওঠার জন্য। এই যে অন্তর্ভাষিক অনুবাদ হলো, এই অনুবাদটা কিন্তু কেবলমাত্র একটা টেক্সটের, একটা ইনস্ক্রাইবড টেক্সটের হলো না, একটা লিটারারি টেক্সটের হলো না, একটা রক্ত মাংসের মানুষের হলো, যেটা আমরা এই মালদার মতো জায়গায় বসে এখানে আমাদের কাছে যারা আসেন, মানিকচক কলেজে আসেন আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট হিসেবে, আর আমার কাছে আসেন পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট হিসেবে। তারা বিভিন্ন কথ্য ভাষায় কথা বলেন, খোট্টা ভাষা, শেষাবাদিয়া ভাষা, চাই ভাষা, এই যে বিভিন্ন বা পলিয়া ভাষা, এ ধরনের অনেকগুলো ভাষায় কথা বলেন। এই ভাষায় কথা বলার জন্য তাদের কথা আমরা অনেক সময় বুঝি না, তাদের টিটকিরি করা হয়। সেই টিটকিরিটা পিয়ার প্রেসার হয়ে তাদের অনেক সময় বাধ্য করে সর্বজন গ্রাহ্য, সর্বজন বন্দিত বাংলা ভাষায় কথা বলতে। এজন্য কি হচ্ছে, ব্যক্তি মানুষের কিন্তু এজন্য একটা গুরুত্বপূর্ণ অস্তিত্বের সংকট এসে দাঁড়াচ্ছে, যে জন্য ময়না এক অমোঘ প্রশ্ন করতে বাধ্য হয়েছিল কাপ্তেন বাবুকে। যখন কাপ্তেন বাবু বীরকেষ্ট তার রক্ষিতা করে ময়নাকে পাঠিয়ে দিচ্ছিলেন একটা থিয়েটার পাবেন বলে, তখন বলেছিলেন, কেন বস্তি থেকে তুলে এনেছিলে, কেন শেখালে এই বাংলা ভাষা, কেন ভদ্র মহিলা করে বানালে বাবু, এমন করে বানালে যে আর আমি ওই আলুর বস্তা নিয়ে গিয়ে বসতে পারবো না ছাতুবাবুর বাজারে। এই যে আর্তনাদ, এটা ব্যক্তির ক্ষেত্রে ফর অ্যান ইন্ডিভিজুয়াল অর আ গ্রুপ অফ ইন্ডিভিজুয়ালস এটা একটা সংকট। আবার একইভাবে এটা ভাষার জন্য সংকট। আমরা জানি ভাষিক সাম্রাজ্যবাদ বা লিঙ্গুইস্টিক ইম্পেরিয়ালিজম কি করে পৃথিবীর অজস্র ভাষার যে ভাষিক বৈচিত্র্য সেটাকে ধীরে ধীরে কমিয়ে আনছে, নষ্ট করে দিচ্ছে। এক একটা ভাষা যেগুলো ছিল কথ্য ভাষা, উপভাষা, সেগুলো থেকে স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজে এই যে ভাষিক প্রেরণ বা পলায়ন, দুটোই গুরুত্বপূর্ণ, প্রেরণ ও পলায়ন। এর ফলে কি হচ্ছে, ভাষা বৈচিত্র্য নষ্ট হচ্ছে। ইউনেস্কো সেটা নিয়ে যথেষ্ট চিন্তিত। এই জন্য endangered languages, severely endangered languages, critically endangered languages এই তকমা দিয়ে বিভিন্ন ভাষাকে সংরক্ষণ করার চেষ্টা চলছে। কিন্তু এই চেষ্টাটা যে অকিঞ্চিতকর তার সত্য প্রমাণ কিন্তু আমরা পেয়েছি প্রচুর। এবার এইখানে
আরেকটা জিনিস বলা দরকার। আমি বললাম যিনি ট্রান্সলেটেড হচ্ছেন, ইন্ট্রালিঙ্গুয়ালি যিনি ট্রান্সলেটেড হচ্ছেন, ট্রান্সলেটি, তার ক্ষেত্রে কি হচ্ছে? যেখান থেকে ট্রান্সলেটেড হচ্ছেন সেই কথ্য ভাষার ক্ষেত্রে কি হচ্ছে? এবার আমাদের তো এটাও বোঝা দরকার কেন করা হচ্ছে, কেন সমাজ, কেন সভ্যতা, কেন সংস্কৃতি বাধ্য করছে বা ফুসলিয়ে নিয়ে যাচ্ছে মানুষকে। এটারও তো একটা মোটিভ থাকবে। So what may be the motive of the translators in this case? In most cases, it is to achieve socio-cultural homogenization. This is called assimilationism বা আত্মীকরণবাদ। আর রেজিন ইন দ্য সানে জোসেফ আসাগাই এটা বলতে বাধ্য হয়েছেন, in your country there is a lot of assimilationism. কিভাবে একজন কালো চামড়ার মহিলা, শিক্ষিত মহিলা বেনিতা ইয়াঙ্গার, জর্জ মার্চিসনের মতো অলরেডি ইন্ট্রালিঙ্গুয়ালি ট্রান্সলেটেড কনফর্মিস্ট একজন কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গের হাতে পড়ে, তার প্রভাবে পড়ে তিনিও ইন্টারলিঙ্গুয়ালি ট্রান্সলেটেড হচ্ছিলেন। সে ব্যাপারে চোখে আঙ্গুল দিয়ে দেখাচ্ছেন নাইজেরিয়া থেকে আসা একজন যথেষ্ট বলিষ্ঠ ব্যক্তিত্ব সম্পন্ন ছাত্র জোসেফ আসাগাই। এখানে তার নামটা ভীষণ দোতনাবহ, কারণ হলো এই আসাগাই এক ধরনের স্ফিয়ার, একটা বল্লম, যেটা জুলু যোদ্ধারা ব্যবহার করে যুদ্ধে। বর্ষা দিয়ে যেমন চিড়ে ফেলা যায়, তেমন আসাগাই তার শানিত যুক্তি দিয়ে চিড়ে ফেলছিলেন ওই অ্যাসিমিলেশনিজমের বর্ম। সেই জন্যই ইন্ট্রালিঙ্গুয়ালি ট্রান্সলেটেড বা গোয়িং টু বি ট্রান্সলেটেড বেনিতা ইয়াঙ্গার শেষ পর্যন্ত কিন্তু তার ব্যক্তিত্বকে পরিবর্তিত করতে চেষ্টা করেন। তিনি কিন্তু তার রুট বা শেকড়টা খুঁজে চেষ্টা করেন। সরি, এবার ইনি যখন বলছেন, মানে এই বেনিতা ইয়াঙ্গার যখন বলছেন লরেন হ্যান্সবেরির একটা সৃষ্ট চরিত্র, তো এখানে দেখুন এই ইন্ট্রালিঙ্গুয়াল ট্রান্সলেশন কিন্তু হাঁড়ির খবর জানিয়ে দেয় কিভাবে দ্য ব্যারিয়ার বিটুইন দ্য অথর অ্যান্ড দ্য ক্যারেক্টার গেটস ইরেজড অর অ্যাটলিস্ট ব্লার্ড, সেটা কিন্তু আমরা বুঝতে পারি। কেন? কারণ হলো বেনিতা ইয়াঙ্গারের যে বক্তব্য, তার যে সংকট, এই সংকট কিন্তু লরেন হ্যান্সবেরির নিজেরও। ভেবে দেখুন, এই নাটকটা লেখা হচ্ছে 1959-এ। 60s, 60-এর দশক ছিল, আমরা সবাই জানি, একদিকে সেগ্রিগেশন আর একদিকে সিভিল রাইটস মুভমেন্টের সময়। যে সময় ওই আই হ্যাভ আ ড্রিম, সেই বিখ্যাত ভাষণে মার্টিন লুথার কিং নিজের কৃষ্ণাঙ্গ সত্তাকে লুকিয়ে রাখছেন না, প্রকাশ করছেন। তার উদ্ঘোষ ছিল এটা। এটা কেন ছিল? এর গুরুত্ব আছে, এবং সেই ঐতিহাসিক গুরুত্বটাই কিন্তু আমাদের কাছে আরো স্পষ্ট হয়ে যায় এই ধরনের একটা নাটক পড়তে গিয়ে। এবার দেখুন ট্রান্সলেটারের সময় আছে, ট্রান্সলেটারের যে অন্তজ অস্তিত্ব সেটা আমরা দেখলাম। এবং এই যে ট্রান্সলেশনটা অনেক ক্ষেত্রেই কিন্তু যখনই আমরা বলছি ইন্ট্রালিঙ্গুয়াল, সেটা কিন্তু একই সাথে ইন্ট্রাটেক্সচুয়ালও বটে। ভারতের মতো একটা নানা ভাষাভাষী দেশে, মাল্টিলিঙ্গুয়াল মাল্টিকালচারাল সোসাইটিতে এটা আরো বেশি গুরুত্বপূর্ণ। কেননা আমরা ওই যে রাজারাও বলছিলেন না,
কান্তপুরার বা কান্তপুরের প্রেফিসে বলছেন যে আমরা কিন্তু সবাই ইনস্টিংক্টিভলি বাইলিঙ্গুয়াল, অনেক ক্ষেত্রে মাল্টিলিঙ্গুয়ালও বলছে। সেই জন্যই আমরা যখন লিখি তখন আমাদের ভাষা, আমাদের ভাবনাকে ট্রান্সলেট করতে গিয়ে কখনোই কিন্তু ওই কলোনাইজারদের ভাষা হবে না। ইন্ডিয়ান ইংলিশের জন্য এটা একটা বড় অ্যাপোলজি, যেটা ক্রিটিক্যাল ন্যাশনালিজম দেখাতে গিয়ে নিসিম ইজিকিয়েল গুড বাই পার্টি ফর মিস ফর টিএসএ দেখিয়েছে। এবার আমরা দেখি যে এই ট্রান্সলেশন গুলো করতে গিয়ে কি হচ্ছে, কি ঘটছে। দেখুন, ট্রান্সলেটারকে সবসময় দুটো জিনিস মাথায় রাখতে হয়। এক, তার রোলটা হয় বেনেভলেন্ট ডেসপট, প্রজাহিতৈষী স্বৈরাচারী শাসকের মতো। তার শাসনের ডোমেইনটা কি, তার রাজ্যটা কোনটা, সেটা হচ্ছে সোর্স ল্যাঙ্গুয়েজ টেক্সট। আর তার প্রজা কারা, টার্গেট ল্যাঙ্গুয়েজ রিডার্স। এখানে তার কিছু প্রিভিলেজেস আছে, কিছু অব্লিগেশনস আছে। কেন প্রিভিলেজেসটা কি? আমি আপন মনেরও মাধুরী বিষয়ে তোমারে করেছি রচনা, এটাই ট্রান্সলেশন। তার কারণ হচ্ছে আমরা ইকুইভ্যালেন্ট খুঁজতে চেষ্টা করি, এক ধরনের খুঁজতে চেষ্টা করি, কিন্তু সবসময় কি পাই না। সেজন্য আমাদের ওই অ্যাপ্রক্সিমেট দিয়েই কিন্তু কাজ চালাতে, যেটা কাছাকাছি, যতটা কাছাকাছি। কেমন, আমি কিছুদিন আগে, অনেক বছর আগে করা, আমার অনেক ছোটবেলায়, তখন আমি অমিয় চক্রবর্তী যে টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর এর অনুবাদ করে গেছেন, জানতাম না। এটা আমার বোধহয় স্কুল লাইফে করা একটা অনুবাদ, সেটা খুঁজে পেয়েছিল। সেখানে সেই সময় আমার একটা খুব চিন্তা ঘটেছে, আমার বিষয় হয়েছিল যে এই যে টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, এটা কে যখন অনুবাদ করব কি বলবো। টুইঙ্কলের ডিকশনারিতে দেখতে গিয়ে দেখেছিলাম মিটমিট, ঝিকমিক, ঝিকিমিকি, এ ধরনের অনেকগুলো শব্দ আছে। দেখুন, মিটমিট কেন হবে না, কেন ঝিকমিক বা ঝিকিমিকি করতে হচ্ছে, তার কারণটা হচ্ছে শেষ লাইনে আছে লাইক আ ডায়মন্ড ইন দ্য স্কাই, হিরের মতো। হিরে তো মিটমিট করে না, ঝিকমিক করে, ভীষণ উজ্জ্বল। তাহলে এই যে বাছা হচ্ছে, ঝিকমিক, মিটমিট থেকে ঝিকমিক হলো, এটা তো ইন্টারলিঙ্গুয়াল। এই যে বাছাটা, এই চয়ন, এটা কেন গুরুত্বপূর্ণ আমরা সবাই জানি। কিন্তু সত্যি কি টুইঙ্কলকে আমরা খুঁজে পেলাম যখন আমাদের একটা অনুবাদ সংক্রান্ত একটা আলোচনা সভায় আমি একজন জার্মানি থেকে আসা একজন বিখ্যাত অনুবাদক, গবেষক এবং অধ্যাপকের সাথে আলোচনা করতে সাহস পেয়েছিলাম এবং সুযোগ পেয়েছিলাম। তিনি বললেন যে দেখো, মানে তখন আমি অনেক ছোট ছিলাম বয়সে, মানে একাডেমিক্যালি অনেক ছোট ছিলাম, সবেমাত্র কলেজে পড়ানো শুরু করেছি। একটা কনফারেন্সে প্রফেসর নিউম্যানের সাথে দেখা হয়েছিল। তিনি বলেছিলেন যে এই যে সিম্বলকে যখন আমরা ট্রান্সলেট করি তখন আমাদের সবচেয়ে সমস্যা হয়। আরেকটা জিনিসে সমস্যা হয়, উনি বললেন জার্মানিতে খুব বরফ পড়ে, সেখানে এমন এক ধরনের গাড়ি বরফ কেটে নিয়ে যায় যেটার মধ্যে একই সাথে ট্রাক এবং কাটার, এই দুটোরই, ট্র্যাক্টর এবং ট্রাক দুটোরই কিন্তু কিছু কিছু ফিচার্স আছে। এবার এটা জার্মান ভাষায় একটা শব্দ আছে, এগুলোকে জার্মান ভাষায় কোনো একটা শব্দ ব্যবহার করা যায়। মাফ করবেন, আমি কিন্তু এখন এত বছর পরে বলতে পারবো না জার্মান ভাষায় ওই ধরনের গাড়িকে কি বলে অভিহিত করা হয়।
এর কিন্তু কোনো ইংরেজি তর্জমা হয়নি, বাংলায় তো নয়। কেন? তার কারণ হচ্ছে রিয়েলিটিটাই আলাদা। আমাদের এখানে ওই রকম বরফ পড়ে না, অন্তত যেখানে ভারতবর্ষে ওই বরফ কেটে বার করে নিয়ে যাওয়া হবে সেরকম জায়গায় অন্তত ওরকম বরফ পড়ে না যে ওই ধরনের ট্রাক এবং ট্র্যাক্টরের হাইব্রিড আমাদের জন্য কাজে লাগবে। এবার এই হাইব্রিড শব্দটা নিয়ে আলোচনা করতে গিয়ে, শব্দটা বলেই আমার মনে পড়লো, আমি একটু আগেই বলছিলাম না যে পোস্ট কলোনিয়ালিজম আমাদের একটা সুযোগ করে দিয়েছে। দেখুন, পোস্ট কলোনিয়ালিজম আমার মতো লেম্যানের মতে পোস্ট কলোনিয়ালিজম আসলে কি, অনেক পণ্ডিত এর অনেক ব্যাখ্যা দিয়েছেন, অনেক অভিধা করেছেন। আমি আলোচনার সুবিধার্থে বলি, post-colonialism to me is a system of arguments that interrogates the points of intersection between the colonizer's ideology and the colonized subjectivity. এই সংযোগ বিন্দু, একদিকে কলোনাইজারের আইডিওলজি আর একদিকে কলোনাইজডের সেন্সিবিলিটি। এর আগেও তো অনেকে এসেছেন, ওই যে সখুন্দল পাঠান মোগল এক দেহ হলো লীন, তাহলে হঠাৎ করে ইংরেজ বা ফ্রেঞ্চদেরই, স্প্যানিশ কিংবা ডিনেমারদেরই আমরা হঠাৎ করে কলোনাইজার বলছি কেন? এটা তো একটা আইডিওলজিক্যাল বেসিস আছে। তার কারণটা হচ্ছে ওরা নিজেদের আলাদা করে ভেবে রেখেছিল, এটা তো সত্যি কথা। এবার এই যে সংযোগ বিন্দু, পয়েন্ট অফ ইন্টারসেকশন, এটা একটা যুক্তি কাঠামো যেটা প্রশ্ন করে। এবার এই প্রশ্ন করতে গিয়ে বিরাট একটা উপকার করে দেয় আমাদের। ইন সো ডুইং ইট অ্যাকচুয়ালি ক্রিয়েটস অ্যান এজেন্সি ফর দ্য আন্ডার প্রিভিলেজড অ্যাট দ্য ডাউন ট্রোডেন। এবং এখানেই একটা ইমানসিপেটরি প্যারাডাইমের দিকে আমাদের রওনা করে দিতে পারে পোস্ট কলোনিয়ালিজম। পোস্ট কলোনিয়াল রিয়েলিটিতে থার্ড ওয়ার্ল্ডে বসে অনুবাদ করতে গিয়ে বা অনুবাদ নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা কিন্তু এই সুযোগটা পাচ্ছি। এই আমরা বললাম অ্যাব্রোগেশন, অ্যাপ্রোপ্রিয়েশন, অ্যাডাপ্টেশন, এই শব্দগুলো তো অনেক ক্ষেত্রেই পোস্ট কলোনিয়ালিজমে ব্যবহৃত হয়েছে। কিন্তু আমরা জানি, আমরা দেখেছি যে এই শব্দগুলো আজকের দুনিয়ায় কিন্তু কেবলমাত্র এই কলোনিয়াল এনকাউন্টারকে বোঝানোর জন্যই ব্যবহৃত হচ্ছে না। যেখানেই সাবঅল্টারনিটি আছে, সাবঅল্টারনিটির অনেক টাইপস আছে। রণজিৎ গুহ বলে গিয়েছেন আমাদের যে এনি কাইন্ড অফ সাবঅর্ডিনেশন যেটা পারপিচুয়েট করে, সেটা অনেক কারণে করতে পারে। লিঙ্গ, শ্রেণী, জাতপাত, ধর্ম, বয়স, এমন আরো কত কি, এগুলো সাবঅল্টারনেটিভ সোশিও হিস্টোরিক রিজনস বা কজেস। তো এই নিয়ে কথা বলতে গেলে আমাদের কিন্তু আলোচনা করতেই হয় দ্য কালচার আইডেন্টিটি ইন্টারফেসের। আমরা যদি কালচারকে বলি এ সেট অফ ফিচার্স দ্যাট এনশিওরস the social acceptance of individuals or groups for having adhered to that set of features, or the rejection of another set of individuals and groups for not having adhered to those sets of features. মানে দেখুন, খেয়াল করে, সংস্কৃতি তো আমাদের সেই সব বৈশিষ্ট্যের একটা সমাহার যা থাকলে আমরা সামাজিকভাবে স্বীকৃত হব, গ্রহণযোগ্য বলে মনে করা হবে, আর যা না থাকলে আমাদের সমাজ থেকে বিতাড়িত করা হবে, আমাদের অ্যাবজেকশন হবে, উইল বি পুশড অ্যাসাইড বাই সোসাইটি। তাহলে আইডেন্টিটি বিকামস আ ভেরি ইম্পর্টেন্ট কনসিডারেশন ইন দ্য কেস অফ ট্রান্সলেশন। কেন ট্রান্সলেটার কে ট্রান্সলেট করছেন এবং কি কাকে ট্রান্সলেট করছেন, দুটোই কিন্তু গুরুত্বপূর্ণভাবে বিচার্য।
টেনিদার সেই বিখ্যাত গল্পে হাবুল যখন বলেছিল মেকুরে হরম খাইয়া হক্কর করছে, সেটাকে সোজা বাংলায় তর্জমা করলে জানানো যায় যে বেড়ালে মুড়ি খেয়ে বমি করেছে। কিন্তু ভাবুন দেখি, মেকুরে হরম খাইয়া হক্কর করছে, এই শব্দের যে ব্যঞ্জনা, সেটা বেড়াল মুড়ি খেয়ে বমি করেছে কি আছে? নেই। কিন্তু কেন যে ওই ওই কথাগুলো বলছিল, মুস্তাফা আলী বলছেন না যে তিনি ওই স্টেশন থেকে নেমে দাম দর করছেন বলে একজন বলেছিল কইয়েন না কর্তা ঘোড়ায় হাসবো, বলবেন না কর্তা ঘোড়ায় হাসবে। দেখুন শব্দগুলো কিন্তু আলাদা এবং তার ব্যঞ্জনাও আলাদা। ভাওয়াইয়া গানের সেই লাইনগুলো মনে পড়ছে যেখানে বলছেন মশার জ্বালায় ক্যাঁথা মশা কানের কাছে আইসা কয় পীড়িতের কথা। এর অনুবাদ করবেন কি করে? এবং এইখানেই আমার পরবর্তী যে আলোচ্য, এই ইন্টারলিঙ্গুয়াল আর ইন্ট্রালিঙ্গুয়াল ট্রান্সলেশন দুটো কিভাবে অঙ্গাঙ্গিভাবে জড়িত। ধরে নিন একটা দলিত টেক্সট কে আপনি ট্রান্সলেট করবেন, একটা সাবঅল্টার্ন টেক্সট কে আপনি ট্রান্সলেট করবেন। এবার এখানে তো ডেসপাইজড এবং ইনডেঞ্জার্ড ডায়ালেক্টস এর ব্যবহার আছে। তাহলে দেখুন প্রথমে আপনি কিন্তু ইন্টারলিঙ্গুয়াল ট্রান্সলেশন করছেন সোর্স ল্যাঙ্গুয়েজের মধ্যেই, ডায়ালেক্ট থেকে স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজে। তারপরে একটা ইন্টারলিঙ্গুয়াল ট্রান্সলেশনের একটা স্টেজ থাকছে, সেটা সোর্স ল্যাঙ্গুয়েজ থেকে টার্গেট ল্যাঙ্গুয়েজ। এবার তারপরে কিন্তু আবার টার্গেট ল্যাঙ্গুয়েজে গিয়েও কিন্তু আপনি একটু টুইক করছেন। কেন, কিভাবে, কতটা? আপনাকে ওই ফ্লেভারটা যদি আনতে হয় তাহলে আপনাকে কিন্তু কলোকেশনের দিকে যেতে হবে। কথ্য ভাষা কি একটা কিন্তু ইকুইভ্যালেন্স জায়গায় আনতে হবে। তাহলে দেখুন ওখানেও কিন্তু একটা আপনার ইন্টারলিঙ্গুয়াল ট্রান্সলেশন হচ্ছে। কেমন? আমার পিএইচডি সুপারভাইজার প্রফেসর ইরশাদ গুলাম আহমেদ এবং তার প্রয়াতা স্ত্রী ললিতা রাই আহমেদ, এরা ছিলেন সাহিত্য একাডেমির কমিশনড ট্রান্সলেটার্স ফ্রম মানে বিটুইন নেপালি অ্যান্ড ইংলিশ। একবার উনি বলেছিলেন আমাকে যে সংস্কৃতাইজড নেপালিটাকে যখন ট্রান্সলেট করছি অনেক ক্ষেত্রে আমি কিন্তু একটু ল্যাটিনেট কনস্ট্রাকশন পড়েছিলাম ওই ফিল্ডটা এনে দেওয়ার জন্য। তো এই যে আপনি কি করবেন, এখানে কিন্তু কোনো ফর্মুলা নেই, এখানে কোনো ফর্মুলা নেই। এটা প্রত্যেক ট্রান্সলেটার তার নিজের মতো করে কাদের জন্য করছেন, কে করছেন, এগুলো সবকিছু মাথায় রেখে তারা কিন্তু করে। সেই জন্যই আমার মনে হয় যে এই ইন্ট্রালিঙ্গুয়াল এবং ইন্টারলিঙ্গুয়াল এবং দেখুন মিডিয়া টেক্সটের ক্ষেত্রে ইন্টারসেমিওটিক ট্রান্সলেশনও কিভাবে, ওই হিন্দিতে বলে না হাত বাটানা, কিভাবে একে অপরকে সাহায্য করছে। যখন পিগমেলিয়ন একটা নাটক মাই ফেয়ার লেডি হলো, পরবর্তীতে যখন সেটা অগবধূ সুন্দরী হলো, সেখানে কিন্তু তিন ধরনের ট্রান্সলেশনই চলছে। ইন্টারলিঙ্গুয়াল ট্রান্সলেশন হচ্ছে, ইন্টারলিঙ্গুয়াল ট্রান্সলেশন হচ্ছে, আবার ইন্টারসেমিওটিক ট্রান্সলেশন হচ্ছে। এবার প্রশ্নটা হচ্ছে তাহলে এই ট্রান্সলেটেড ইন্টারলিঙ্গুয়ালি ট্রান্সলেটেড ক্যারেক্টার বা ইন্ডিভিজুয়াল, রিয়েল লাইফে হলে ইন্ডিভিজুয়াল আর 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 ফিকশনে হলে বা লিটারেচারে হলে বা আর্টে হলে সেটা হয়ে যাবে হচ্ছে ক্যারেক্টার। সে তার সাবঅল্টারনিটি থেকে কিভাবে উত্তীর্ণ হবে, তার উত্তরণটা হবে কি করে? কারণ এই উত্তরণের খোঁজেই তো সে গেছে, উত্তরণের খোঁজেই তো গেছে। যে আজকে যখন সাবিত্রী অগবধূ সুন্দরীতে গগন সেনের ওই অত্যাচার সহ্য করে
ভাষা শিখছে, সেটা তো অ্যাকচুয়ালি প্রমিস on the part of Gagan Sen of a better social prestige and accommodation for the Bede girl এবং for Savitri. এটা কি এক্সপেকটেশন অফ আ বেটার লাইফ? সে কিভাবে করবে? এখানে দেখুন আমরা তিনটে রাস্তা খুঁজে পাচ্ছি, সাহিত্য, শিল্প, চিত্র, চলচ্চিত্র আমাদের তিনটে রাস্তা দেখাচ্ছে। এক হচ্ছে কনফর্মিটি, একটা হচ্ছে সাবভার্সন, আর একটা অল্টারিটি। কেমন দেখুন খেয়াল করে, অগবধূ সুন্দরী 1981-তে যে ফিল্মটা হয়েছিল, সেখানে কিন্তু সাবিত্রী সন্দীপকে বিয়ে করে তার এই যে ইন্টারলিঙ্গুয়ালি ট্রান্সলেটেড সোশ্যালি অ্যাকোমোডেটেড সেলফকে কিন্তু সাস্টেইন করার একটা সুযোগ পাচ্ছে বা উপায় খুঁজে নিচ্ছে। এটা কিন্তু কনফর্মিটি। খেয়াল করুন, মানে এখানে ব্যাপারটা ওইরকম হলো না, ওই যে প্রাইড অ্যান্ড প্রেজুডিসে যেরকম ভাবে শার্লট লুকাস মিস্টার কলিন্সের মতো একটা মানে অপদার্থ ক্লার্জিম্যানকে বিয়ে করতে বাধ্য হয়েছিল ম্যারেজ মার্কেটে, তাই হচ্ছে কনফর্মিটি। অথবা সাবভার্সন হচ্ছে। কেমন সাবভার্সন হচ্ছে দেখে নিন। এই যে ময়না যে শঙ্করী দেবী হচ্ছে, সে সাবভার্ট করছে। সে একই সাথে স্টেজে শঙ্করী দেবী হচ্ছে, আবার সেই ময়নার যে রাগ সেটাও কিন্তু সে জলাঞ্জলি দিচ্ছে না। নিজের চুড়ি খুলে কাপ্তেন বাবুর মুখে ছুঁড়ে দিতে সে সাহস পায়। তিতুমির নাটকে সে প্রথমে বলে যে না, আমি এতে এই উঠোনে নাচবো না, আমি বীরকেষ্টের রক্ষিতা, আমি উঠোনে নাচি না। সে কিন্তু সাবভার্ট করছে। আবার একটা জায়গায় অল্টারিটি আছে। কিরকম দেখুন, দেখুন এই যে ময়নার যে কাজ, এটা সাবভার্সন তো আছেই, আবার ওখানে কিন্তু একটা অল্টারিটিও আছে। ইলাইজা ডুলিটল বা ময়না, তারা নিজেদের শেকড়টাকেও ভুলে যায়নি, নিজেদের সভ্য কোটানকোট সভ্য সত্তাকেও ভুলে যায়নি। কখন কোন সত্তাকে সে কাজে লাগাবে সেটা তার নিজের হাতে। এখানেই তার অল্টারিটি। সাবভার্সন আরো মারাত্মক ভাবে করছে 2010-এর অগবধূ সুন্দরীর ফুলমণি। সে কিন্তু অ্যালেন টোরেনের ভাষায় এবিলিটিকে কালটিভেট করে একজন সাঁওতাল মেয়ে হয়েও, আদিবাসী মেয়ে হয়েও, সে কিন্তু ফোক আর্টে লন্ডন থেকে পিএইচডি করে এসেছে। তার মানে দেখুন, সে ওই সোশ্যাল অর্ডারের মধ্যেই থাকলো, কিন্তু সেটাকে সাবভার্ট করলো। এবং সেই জন্য যখন সুচরিতা, দ্য ক্যারেক্টার প্লেড বাই শ্রীলেখা মিত্র, তাকে বিচ বলে গাল দিচ্ছে, তখন সে বলছে মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। আবার পরবর্তী ক্ষেত্রে সে কিন্তু আবার সেই সাঁওতাল ঘেঁষা বাংলা ভাষায় উত্তম কুমার চট্টোপাধ্যায়, দ্য ক্যারেক্টার প্লেড বাই বাবুল সুপ্রিয়, তার সাথে কথা বলছে। এই যে ব্যাপারটা, মানে আমি আমার কোন সত্তাকে কখন কাজে লাগাবো, এটা কিন্তু ইন্টারলিঙ্গুয়ালি ট্রান্সলেটেড ক্যারেক্টারের ক্ষেত্রে, সেটা রিয়েল লাইফই হোক বা ফিকশনাল, একটা উপায়। এবার আমরা প্রায় শেষ লগ্নে এসে পৌঁছেছি। দেবাদিত্যকে বলেছিলাম কোনোভাবেই আই ওন্ট ওভারস্টে মাই ওয়েলকাম, সেটা করবো না বলেই আমরা শেষ মুহূর্তে এসেছি। না না, ঠিক আছে, দেখুন। আচ্ছা, এবার দেখুন কনক্লুশনে এসে আমরা দেখি যে ট্রান্সলেশন কিন্তু এক ধরনের স্যাক্রিফাইস এবং কম্পেনসেশন।
স্যাক্রিফাইস কেন? I am reminded of that very poignant story told by Sabur to his children, Abdullah and Pari, in Khaled Hosseini's novel And the Mountain Sea Code. And the Mountain Sea Code এ প্রথম অধ্যায়ে সাবুর বলছে তার ছেলে মেয়েকে একটা গল্প, এক দুঃখী বাবার গল্প, বাবা আয়ুবের গল্প, যিনি এক আমাদের যেমন দানও হয় ওদের তেমন দ্বীপ হয়, সেই দ্বীপ একজন এসে সে প্রতিদিন কোনো একটা বাচ্চাকে নিয়ে যেত কোনো একটা বাড়ি থেকে। এবার যখন বাবা আয়ুবের সময় এলো তখন তাকে ভাবতে হচ্ছে তিনি কি করবেন, পুরো পরিবার নালে ধ্বংস হয়ে যাবে, দ্বীপ সবাইকে মেরে ফেলবে, খেয়ে ফেলবে। এই ভয়ে তিনি কিন্তু তার সবচেয়ে প্রিয় ছেলেটি কায়েসকে, বাচ্চা ছেলেটিকে এই দ্বীপের হাতে তুলে দিচ্ছেন। এই গল্পটা আপনাদের পড়ার অনুরোধ রইল, আপনারা পড়ে দেখবেন। And the Mountain Sea Code is a brilliant text and it's very easily available, so you guys please grab a copy and read it. সেখানে এই যে অদ্ভুত ভাবে উনি সেফটি সিকিউরিটির জন্য একজন কাউকে বলিদান মানে উৎসর্গ করছেন, ছেড়ে দিচ্ছেন, স্যাক্রিফাইস করছেন। অনুবাদককে কিন্তু সব সময় বোধের জন্য, আনন্দের জন্য, উপভোগের জন্য বা প্রয়োজনের জন্য, জ্ঞানের জন্য অনেক সময় স্বাতন্ত্র্যকে বিসর্জন দিতে হয়। মানে সোর্স ল্যাঙ্গুয়েজ টেক্সটের যে স্বাতন্ত্র্য, ডিফারেন্স, ইউনিকনেস, সেটা ট্রান্সলেশন পদ্ধতিতে পড়লে অনেক ক্ষেত্রেই কিন্তু একটু কম্প্রোমাইজ হয়। কিন্তু তারপরেও তো আমরা ট্রান্সলেট করি, কেন এটা হচ্ছে আমাদের বোধের কাছে, জ্ঞানের জন্য, উপভোগ কিংবা প্রয়োজনের খাতিরে এই বলিদানটা আমাদের বাধ্যতামূলক হয়ে যায়। কিন্তু তাতে আমরা পাই, বাবা আয়ুব পেয়েছিলেন সেফটি এন্ড সিকিউরিটি ফর হিজ ফ্যামিলি, অনুবাদ করে আমরা পাই কম্পেনসেশন। এটা কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে অনেক গল্পের অনুবাদ কিন্তু অরিজিনালকেও ছাপিয়ে দেয়। আমার মনে পড়ছে যখন আমি দেখতে পেতাম কাবুলিওয়ালা তপন সিংহের খুব সম্ভবত একটা চলচ্চিত্রায়ন ছিল। তা আমরা তো জানি গল্পটা, সবাই জানি যে মিনি ততক্ষণ তো বড় হয়ে গেছে, রহমত যখন খুঁজছে মিনিকে খুঁজে পাচ্ছে না, মানে বুঝতে পারছে না। এখানে তপন সিনহা কি সুন্দর একটা জিনিস দেখিয়েছিলেন, মিনি শালঙ্কারা মিনি বিয়ের কোণে মিনিকে যখন বাবা নিয়ে এসেছেন, রহমতকে যখন দেখাচ্ছেন, চলচ্চিত্রে দেখছি রহমত কিন্তু মিনির পিছনে ওই বাচ্চা মেয়েটিকে খুঁজছে। ইন্টারসেমিওটিক ট্রান্সলেশনে এইখানে কিন্তু অরিজিনালকে ছাপিয়ে যাচ্ছে ট্রান্সলেটেড টেক্সট। পারেন স্যার, ওটা মনে হচ্ছে কেউ ভুল করে আনমিউট করে ফেলেছেন, আমরা দেখে নিচ্ছি বিষয়টা। আচ্ছা আচ্ছা, তো এই যে ব্যাপারটা, এটা হচ্ছে কম্পেনসেশন। তাই আমাদের কিন্তু দাবা খেলার মতো, যেখানে আমাদের অনেক সময় বোড়েকে ছাড়তে হয়, কোন একটা খুঁটিকে ছাড়তে হয় পরবর্তীতে কিস্তিমাত করার জন্য। তো আশা করব ট্রান্সলেশন নিয়ে আপনাদের এই যে প্রায় 3 মাস ব্যাপী যে অ্যাড অন কোর্স হলো, এটা আপনাদের ট্রান্সলেশন নিয়ে ভাবতে, ট্রান্সলেশন করতে, ট্রান্সলেশন বুঝতে সাহায্য করবে এবং করেছে এই আশা রাখছি। আর আপনাদের কাছ থেকে অনেক কমেন্ট, অনেক কোয়েরিজ, অনেক অনেক প্রশ্ন আশা করছি। নমস্কার। ধন্যবাদ স্যার। আমরা প্রত্যেক দিনই কমেন্ট বক্সে খুব ভালো ভালো কিছু প্রশ্ন পেয়ে থাকি।
আজও আমরা জোয়ানার থেকে প্রশ্ন পেয়েছি। Joanna, if you want to interact, we have time for that. So please. Okay, নমস্কার স্যার, আমি চেষ্টা করব বাংলা ভাষায়। মানে আমি ইন্টারকালচারাল অনুবাদ বুঝতে পারি, ফর ইনস্ট্যান্স সংস্কৃত থেকে বাংলায়, এটা আমি বুঝতে পারি। কিন্তু আমার মনে হয় যে ইন্টারলিঙ্গুয়াল অনুবাদ সেটা শুধু প্যারাফ্রেজিং, রিফ্রেজিং। হ্যাঁ, মানে আমার ভাষায় অনেক অনেক ডায়ালেক্ট আছে, শুধু আমি সবগুলো বুঝতে পারি। সেজন্য আমার প্রশ্ন আছে, সীমানা রেখা কোথায়? How to distinguish paraphrasing from intralingual translation? Where is the line? Well, it's a brilliant question, and in fact, এই প্রশ্নের উত্তরটা কিন্তু আমাদের আরো স্পষ্ট করে বুঝতে সাহায্য করবে। দেখুন, প্যারাফ্রেজ, the difference, the distinguishing mark between paraphrase and intralingual translation lies in the fact of ideology. প্যারাফ্রেজে কিন্তু বেসিক্যালি যেটা করা হয় সেটা কিন্তু যতটা সম্ভব নিউট্রাল থেকে সোর্স ল্যাঙ্গুয়েজ থেকে টার্গেট ল্যাঙ্গুয়েজে ইন্ট্রালিঙ্গুয়ালি জিনিসটাকে ট্রান্সফার করা হয়। It gets transferred intralingually from the source dialect to the target standard language and vice versa. Interlingual translation কিন্তু উল্টোটাও হতে পারে, it can be reverse. কেন? তার কারণটা হচ্ছে, আজকে আমার রাজবংশী ঠাকুমা তিনি হয়তো বাংলা ভাষা বলতে পারেন না, তাকে কিন্তু কোনো বাংলা খবর আমাকে ওই রাজবংশী কথ্য ভাষায় ইন্টারলিঙ্গুয়ালি ট্রান্সলেট করেই কিন্তু বোঝাতে হবে। এইখানে কিন্তু আইডিওলজি প্লেজ আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। তার কারণটা হচ্ছে যে আমরা কোন জিনিসটাকে হাইলাইট করব আর কোন জিনিসটাকে গ্লস ওভার করব, এইটা কিন্তু প্যারাফ্রেজিং এ খুব বেশি থাকে না। এখানে ইন্ট্রালিঙ্গুয়াল ট্রান্সলেশনে কিন্তু এটা আরো অনেক বেশি ডিস্টিংক্ট। কেননা কে করছে, দ্য সাবজেক্ট পজিশন অফ দ্য ট্রান্সলেটর ইজ ভেরি ইম্পর্টেন্ট। হু ইজ ট্রান্সলেটিং? Since there is for the subaltern speakers, linguistically subaltern যারা, আমরা তাদের বলতে পারি linguistic subalterns, because in most cases they are the speakers of subaltern languages. সেই জন্য তারা যখন নিজেদের ইন্টারলিঙ্গুয়ালি ট্রান্সলেট করছেন তখন কিন্তু দে আর ডুইং ইট ফর উইথ আ পারপাস, এবং সেই পারপাসটা হচ্ছে টু অ্যাটেইন বেটার সোশ্যাল অ্যাকসেপ্টেন্স, অ্যাকোমোডেশন অ্যান্ড ইভেন অ্যাডিউলেশন। কেন এখানে একটা মজার ব্যাপার আছে, সংস্কৃতি আর সভ্যতার মধ্যে একটা সম্পর্ক। If you display traits of culture, you are called civilized. If you don't display those traits, you are called savage. Okay. Have you got it? Yes. Thank you. ধন্যবাদ. Okay. Welcome. The pleasure was mine. Okay. I'll wait for more questions. And meanwhile, Surabhi has written a beautiful message for all of us. Surabhi, if you want to say something, you can. Or I'll be reading it out. Okay, I think there might be some technical issues. So, Surabhi, I'm quoting her. It feels like these 3 months flew by in the blink of an eye, perhaps, because the lectures were so engaging. Every weekend was incredibly productive. I'm really going to miss this course starting next week. My heartfelt thanks to organizers, etc. I'm skipping that part. Then we have Rubaiya's comment, but I'll take that later. Sampurna wants to interact, so please go ahead, Sham. Thank you, sir.
Sir, you talked about Khalid Hosseini. So, in the context of especially Afghan women or South Asian women, বা এই সাবঅর্টার কনটেক্সটে আপনি আরেকটা ওয়ার্ড বলছিলেন যে সাবভার্সন আর সাবমিশন, এই দুটোর মাঝে কি কোথাও এই মানে স্পেশালি আফগান উইমেন তাদের ভয়েস কি কোথাও লস্ট হয়ে যাচ্ছে? মানে স্পেশালি যেমন খালেদ হোসেনের নভেলগুলোর অনেক ক্রিটিসিজমস আছে যে প্রপারলি তারা আফগান উইমেনদের ভয়েসকে কনভে করছে না, দেয়ার ইজ আ সেন্স অফ সাবমিশন। তো সেই জায়গায় এই ইন্ট্রালিঙ্গুয়াল ট্রান্সলেশনটা কিভাবে কি রোল প্লে করছে, এটা মানে যদি একটু বলেন। আচ্ছা, প্রথম কথা একটা জিনিস আগে ক্ল্যারিফাই করা দরকার। আই অ্যাকচুয়ালি রেফার টু খালেদ হুসেনি's text for an entirely different reason. I will give you answer your question. That's not a big deal. কিন্তু আমি যেটা বলছিলাম যে আমি কিন্তু এটা রেফার করেছি একদম আলাদা কারণে। I was talking to I was talking about an entirely different thing. That was the choice before someone in crisis. আমাদের অনুবাদকদেরও কিন্তু এই একটা চয়েস থাকে, মানে হোয়াট টু ডু। হ্যাঁ, ইউ হ্যাভ টু স্যাক্রিফাইস সার্টেন থিংস ইন অর্ডার টু গেইন সার্টেন আদার থিংস। এই যে ডিফারেন্স গুলো, যে এটা নিয়েই কথা বলছিলাম। আচ্ছা, এবার তোমার যে প্রশ্নটা সম্পূর্ণ বা আপনার যে প্রশ্নটা, সেটার উত্তর দিতে গেলে আমাকে যেটা বলতে হবে বেসিক্যালি সেটা হচ্ছে এই যে একটা জিনিস মাথায় রাখুন, ডায়াসপোরিক রাইটার্সদের বিরুদ্ধে, খালেদ হোসেনের বিরুদ্ধে যে প্রশ্নটা উঠেছে, যে সমালোচনাটা হয়, যে বেসিক্যালি ওনার যে আফগান ভয়েসেস, যে আফগান উইমেন ভয়েসেস যেগুলো আছে, সেগুলো অনেক ক্ষেত্রেই ভীষণ কনফর্মিটিকে চুজ করে নিচ্ছে, সাবমিট করছে ডমিনেন্ট ডিসকোর্সেস এর কাছে। এবার এটা কি খালি এটা তিনটে উত্তর আছে। এক, in a seriously patriarchal conservative society like that of Afghanistan, সাবমিশনটা তো পেট্রিয়ার্কির জন্য, এটা প্রথম ভাবনা। দ্বিতীয় ভাবনা যে when a land is in crisis, who suffers more and who suffers first? Obviously the downtrodden, the weak and the weakened portions, sections, যেরকম women, children, old men and old people. তো এটা তো আছে, এটাও একটা কারণ। এখানে সাবমিশন ছাড়া উপায় নেই, নাহলে মেরে ফেলবে বা মরে যেতে হবে। আমরা যখন এই 1000 Splendid Suns এর কথা যদি ভাবি, তাহলে কিভাবে মরতে হচ্ছে মারিয়ামকে? সাবমিট করেনি তো, সে রাশিদকে তো মেরে ফেলেছিল, তাকে প্রাণ দিতে হচ্ছে। এবার মারিয়াম হিরোইক স্ট্রেচারে উঠতে গিয়ে সে প্রাণ দিয়েছে, সবাই তো সেটা বেছে নেবে না। এটা 2 নম্বর প্রশ্ন উত্তর। 3 নম্বর উত্তর আরেকটা, যেটা সব ডায়াসপোরিক রাইটারের এগেনস্টেই কখনো না কখনো এই প্রশ্নটা ওঠে, যে the diasporic writers are often accused of playing to the Western gallery. They are accused of exoticizing the life in their own homelands, lived in once but left behind later on. তো এই যে বিষয়টা, এটা তো আছেই। তো সেখানে এক্সোটিসাইজ করতে হলে আমেরিকায় তুলনামূলক, উনি তো আমেরিকায় থাকেন, মানে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকায় থাকেন, রাইট। তো স্টেটসে মেয়েরা তুলনামূলকভাবে অনেক বেশি ইমানসিপেটেড, এম্পাওয়ার্ড। সেই জন্য সেখানে কিন্তু এই 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 দ্য স্টোরি অফ ডুম অ্যান্ড গ্লুম উইল সেল বেটার, সেটার একটা তো আছে। তাহলে 3টে প্রশ্নের উত্তর, এই একটা প্রশ্নের কিন্তু উত্তরের 3টে দিক আছে, সেই 3টে দিকে আমি আমার মতো করে বোঝানোর চেষ্টা করলাম। ওকে স্যার, ওকে, থ্যাংক ইউ স্যার। Okay, the pleasure was mine. Thank you. I will request all our participants, if they have any further queries, we have time.
শোনা যাচ্ছে না? এখন শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। So I request our participants, if you have any queries, any interaction to make, we have time, or else I will probably take the privilege of being a host and put forward something which might open an altogether different but maybe related conversation. So with the permission of our resource person, I'd like to do that. Go ahead. So মানে আমি বাংলাতে ফিরে আসছি আর কি। এখন কথাটা হলো যে আমাদের এই 2 মাস ব্যাপী বা 3 মাস এর কাছাকাছি ব্যাপী উদ্যোগে আমরা যেমনটি চেয়েছিলাম সেটা তো আমরা অবশ্যই উদ্যোক্তা হিসেবে আমরা কনফার্ম করি, খুব গর্ব করে কনফার্ম করি যে আমরা সেটা পেয়েছি, যে ভিন্ন ভিন্ন স্বাদের এবং ভিন্ন ভিন্ন অ্যাপ্রোচের কথা উঠে এসেছে। এখন আমি যাকে বলে টিচিং সাইড সেইটা করার জন্য এ কথাটা তুলছি না, কিন্তু আমার মনে হয় যে এখনো আমাদের একটা মানে আমি জানি না এর মীমাংসা আজকেও সম্ভব কিনা, কিন্তু কোথাও গিয়ে এই অ্যানোটেশনের ব্যবহার ট্রান্সলেশনে ঠিক কতটুকু থাকা দরকার সেই জায়গাটা নিয়ে আমি মনে করি স্যার আপনি যদি আরেকটু কিছু বলেন তাহলে হয়তো আমরা কিছুটা দিশা পাবো। এবং এখানে আমি একটু দূরে দিচ্ছি, সেটা হলো যে আমি আমার প্রশ্নটাকে একটু বেড়া দিয়ে বেঁধে দিচ্ছি যে হয়তো আমি এমন কোনো ট্রান্সলেশনের কথা বলছি যেটা একাডেমিক পরিসরের জন্য করা ট্রান্সলেশন। মানে আমি ওয়ান সেকেন্ড আমি ব্যক্তিগতভাবে মনে করি যে একটা ভালো বই বা ভালো অনুবাদ একাডেমিয়ার বাইরে সবার জন্যই হওয়া উচিত, কিন্তু আবার কিছু কিছু বই হয় যেগুলো হয়তো মানে টার্গেট রিডারশিপটা একাডেমিয়া একটু বেশি, তো সেইগুলির ক্ষেত্রে অ্যানোটেশনের ব্যবহার আমরা কতটা করব বা করলে কতটা বিপত্তি আর কতটা লাভ হতে পারে এইটা নিয়ে যদি আপনি কিছু বলেন, মানে আপনার অভিজ্ঞতা। ওয়েস্টল্যান্ডের লস নিয়ে টি.এস. এলিয়ট যেটা বলেছিল এবং পরবর্তীতে সেটাকে কনফার্ম করেছিলেন আমাদের নিউ ক্রিটিক্সরা নিজেদের মতো করে। র্যানসাম এবং উইনসেন্ট বিয়ার্সলি দুই তরফই কিন্তু এটা নিয়ে কথা বলেছেন বিভিন্ন জায়গায়, যে নোটস আর নেসেসারি। এবার একটা ব্যাপার হয় কি, এটা নিয়ে কিন্তু অনুবাদকদের মধ্যে কিন্তু একটা খুব সিরিয়াস ডিফারেন্স অফ ওপিনিয়ন আছে, মত পার্থক্য আছে, মত বিরোধ আছে। সেটা কিরকম, যে একদল বলে কেন যখন ইংরেজি বইয়ে ফ্রেঞ্চ বা স্প্যানিশ টার্মস ইউজড হয়, ফ্রেজেস ইউজড হয়, ওরা তো এর কোনো রকম ইয়ে দেয় না, ফুটনোট দেয় না, তা আমরা কেন দেব? ওরাও ঘাঁটুক, ওরা খুঁজুক। এটা হচ্ছে একটা দিক, এটা একটা মত। এবার আমরা কিন্তু দেখি যে উঙ্গুকি ওয়াতিয়ঙ্গর মতো মানুষও কিন্তু এটা নিয়ে একবার কথা বলেছে। কিন্তু আবার আরেকটা মত আছে, সেটা হচ্ছে যে অমিতাভ ঘোষ কোনো একটা সাক্ষাৎকারে এটা বলেছিল যে আমাদের উদ্দেশ্যটা কি? আমাদের উদ্দেশ্য যদি এইটা হয় যে আমরা বেশি মানুষের কাছে বেশি বেশি করে পৌঁছবো বা পৌঁছে দেব, আমাদের গল্প হোক, আমাদের ভাবনা হোক, সেক্ষেত্রে দায়টা কিন্তু আমারও। তাহলে আমি ফুটনোট দেবো, অ্যানোটেশন দেবো, আই উইল অ্যানোটেট সার্টেন থিংস দ্যাট নিড টু বি অ্যানোটেটেড। এবার হোয়াট নিডস টু বি অ্যানোটেটেড, এইখানে এই বাউন্ডারি লাইনটা টানা দরকার। এইখানে যে হোয়াট নিডস টু বি অ্যানোটেটেড, হু ডিসাইডস। কোনো ক্ষেত্রে এটা ডিসাইড করে মাল্টি ন্যাশনাল মাসল ফ্লেক্সিং পাবলিশার্স অ্যান্ড লিটারারি এজেন্টস। এটা যদি হয় তাহলে তার ভালো এবং খারাপ দুটো দিকই আছে, খারাপ দিকই বেশি।
কেন তাতে ফ্লোটা নষ্ট হয়, এটা তো সত্যি কথা। প্রত্যেকটা জায়গায় যদি আমাদের রেফারেন্স কণ্টকিত কোনো বই যদি পড়তে হয়, তাহলে সেক্ষেত্রে মানে পড়ার, ভাবার এবং বোঝার যে প্রবাহ সেটা থেমে যায়, স্ট্যাগনেট করে রিডিং প্রসেসটা। এটা সত্যি। আবার যদি এরকম হয় যে কোনো একটা জিনিস দেখার জন্য আমাকে ডিকশনারি খুলতে হচ্ছে, তাহলে তো আবার প্রবাহ আরো বেশি স্তীমিত হবে, আরো বেশি বাধাপ্রাপ্ত হবে। এই যে দুটোর মধ্যে ডেলিকেট ব্যালেন্স হ্যাজ টু বি মেইনটেইনড, and that has to be maintained by individual translators. থ্যাংক ইউ স্যার। আমি রুবাইয়া একটি খুব সুন্দর মন্তব্য করেছেন, তার মধ্যে প্রশ্ন হয়তো সেভাবে নেই, কিন্তু মন্তব্য খুব সুন্দর আছে। আচ্ছা হ্যাঁ, তারপরে আরো কিছু এসেছে। ওকে, রুবাইয়া আপনি কি কথা বলতে চাইবেন? আমাদের কিন্তু অসুবিধে নেই, সময় আছে। হ্যালো, হ্যাঁ প্লিজ আপনি কথা বলুন। আমি যে প্রশ্নটা করেছি ওটাই আপনার মিউট হয়ে গেল একটু। আপনি বলুন, কোনো সমস্যা নেই। হ্যাঁ স্যার বলছি, মানে আমি কোশ্চেন যেটা করেছি ওটাই কি রিড আউট করবো একবার? হ্যাঁ আপনি বলুন না, আপনি ইন্টারাক্ট করতেই পারেন, আমাদের সময় আছে তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। মানে আমি বলছি একজন শারীরিক সীমাবদ্ধতা সম্পন্ন গবেষক বা একাডেমিয়ান যারা আছেন, তারা নানা রকম ভাবে মানসিক বা মানসিক হেনস্থার শিকার হন বা ডিজিটালি শিকার হন হয়রানির। তারা কিভাবে মানে এই জিনিসটাকে ডিল করবে? মানে এটা খুব মানে অ্যাকিউট হয়ে গেছে এখন, আমি দেখতে পাচ্ছি। মানে আমি নিজে একজন সেরকম ওই ক্যাটাগরিতেই পড়ি, তো আমি এক্সপিরিয়েন্স করেছি প্রচুর। 10 বছর 12 বছর আমি এই একাডেমিয়াতে আছি। কিভাবে এটার সাথে লড়াই করব মানে এটা তো দেখুন, এটা তো একটা ইন্টারলিঙ্গুয়াল ট্রান্সলেশন, ইন্ট্রাকালচারাল ট্রান্সলেশন। কেননা দেখুন, ইন্ট্রালিঙ্গুয়াল ট্রান্সলেশন অনেক ক্ষেত্রেই ইন্ট্রাকালচারাল ট্রান্সলেশন হয়। তার কারণটা হচ্ছে দেখুন, আপনাকে কিন্তু ট্রান্সলেট করা হচ্ছে কিসের নিরিখে? এবল বডিড একজন মানুষের নিরিখে। এবার এই যে এবেলিস্ট প্যারাডাইম, এটা তো আপনি মানে ইউ ক্যানট উইশ ইট অ্যাওয়ে। আমরা কেউই এটা উইশ অ্যাওয়ে করতে পারি না, এটা তো আছে। এবার লড়াই ছাড়া কোনো উপায় নেই। এবার এই লড়াইটা করব কি করে? 3-4টে উপায় আছে বলে আমার মনে হয়, মানে আমার নিজের অভিজ্ঞতা থেকে বলি। এক হচ্ছে নিজের যোগ্যতা বাড়ানো, 2 হচ্ছে নিজের অধিকার সম্পর্কে সচেতন হওয়া, 3 হচ্ছে এটা শুনতে খারাপ লাগলেও এটা সত্য, মাথা ঠান্ডা রাখা। তার কারণটা হচ্ছে উত্তেজক পরিস্থিতি, উস্কানিমূলক আচরণ হরদম হয়। এবার এইটা কেন হয়? এটার মধ্যে একটা এভিলিস্ট মাইন্ডসেট কাজ করে। দয়া করা সোজা কোনো শারীরিকভাবে প্রতিবন্ধী বা সীমাবদ্ধ ক্ষমতা সম্পন্ন মানুষের ক্ষেত্রে এটা তো সত্যি কথাই যে তাদের দয়া করাটা যত সোজা, তাদের সম্মান করাটা ততটা সোজা নয়। মানে আপনি যখন নিজেকে আগে থেকেই ওপরে রেখে দিয়েছেন, আপনি প্যাডেস্টেলে আছেন এবং কোনো মানুষকে আপনি ছোট করে ভাবছেন প্রথম থেকেই, তাকে সম্মান করার জন্য আপনাকে নিজেকে একটু যে নামতে হবে বা তার উচ্চতাটা যে আপনাকে বুঝতে হবে, এই বোঝাটা এবং নিজের ওই চোখটা খোলা, এটা তো খুব কঠিন। সেই জন্যই
আমার মনে হয় তিনটে বিষয় খুব গুরুত্বপূর্ণ। এক, নিজের যোগ্যতা বাড়ানো। কেননা একটা জিনিস মাথায় রাখবেন, সাবঅল্টারনেটিভ এটা কিন্তু একটা টু এজেড সোর্স, যে আমাদের সাবঅল্টার্নরা যে কোনো ভাবে, সেটা ডিজেবল সাবঅল্টার্ন হতে পারেন, সেটা হচ্ছে জেন্ডার সাবঅল্টার্ন হতে পারেন, এথনিক সাবঅল্টার্ন হতে পারেন, ক্লাস সাবঅল্টার্ন হতে পারেন, একটা সুযোগ থাকে যে নিজের সীমাবদ্ধতাকে মেনে নিয়ে সেটাকেই হাতিয়ার করে তোলা। আমি তো পারি না, আমি তো বুঝি না, দয়া ভিক্ষা করা, এবং সেইভাবে পরিশ্রম না করে প্রাপ্যের চেয়ে বেশি পাওয়া, এটা একটা উপায়। এটা তো অনেকেই নেন। সেটা যদি মানে আত্মসম্মান সম্পন্ন কোনো মানুষের সেটা নেওয়া উচিত নয় বলেই তাকে নিজের যোগ্যতা বাড়ানো দরকার। এটা 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে নিজের অধিকার সম্পর্কে সচেতন হওয়া। আমাদের মধ্যে অধিকাংশ লোক আমাদের নিজস্ব দায়িত্ব এবং অধিকার সম্পর্কে ওয়াকিবহাল নই। কারণ আইন সম্পর্কে আমরা কিন্তু উই আর বেসিক্যালি ইলিটারেট। এই বিষয়টা খুব দরকার সবার জন্য। আর 3 নম্বর যেটা বললাম, ওই মাথাটা ঠান্ডা রাখা। তার কারণ হচ্ছে প্রতি মুহূর্তে না হলেও অনেক মুহূর্তেই আপনাকে বা আমাকে বা আমাদের প্রত্যেককেই, কারণ আমরা প্রত্যেকেই কোনো না কোনো ভাবে সাবঅল্টার্ন। হ্যাঁ, তো কারণ আমরা প্রত্যেকেই কোনো না কোনো ভাবে আন্ডার প্রিভিলেজ, সেইটা মাথায় রেখে, কারণ সেন্ট্রালিটিটাও কিন্তু মনোলিথ নয়, মার্জিনালিটিটাও মনোলিথ নয়। এগুলোর মধ্যে কিন্তু দেয়ার ইজ সেন্টার অফ দ্য সেন্টার এন্ড মার্জিন অফ দ্য সেন্টার আছে। সিমিলারলি দেয়ার ইজ সেন্টার অফ দ্য মার্জিন এন্ড মার্জিন অফ দ্য মার্জিন আছে। এইটা মাথায় রেখে আমরা যদি কাজ করি তাহলে কিন্তু আমার মনে হয় এটা কিন্তু অনুবাদের ক্ষেত্রেও সত্য। মার্জিনালিটিটা সম্বন্ধে অ্যাওয়্যার হলেই কিন্তু মার্জিনালিটি থেকে এই সেন্টার মার্জিনের যে বাইনারি, সেটাকে ডিসলোকেট নয়, খালি ডিসমেন্টেল করাও সম্ভব। আশা করি উত্তর। আমি কয়েকটা কথা একটু বলবো আর একটু। অবশ্যই বলছি স্যার, আপনি যেটা বললেন যোগ্যতার ব্যাপারে, তো আমি চেষ্টা করেছি আমার পক্ষে যতটা সম্ভব যোগ্যতা অর্জন করার। আমি এখন পিএইচডির লাস্ট স্টেজে আছি, পোস্টডক করার প্রিপারেশন নিচ্ছি। তো আর অধিকার সম্পর্কে যে ব্যাপারটা, আমার অধিকার যেটা সেটা পাওয়ার জন্য আমাকে যে বুলিং র্যাগিং করা হয়েছে, আমি সেটার এগেনস্টে কমপ্লেন করেছিলাম। তো সেই তারপর থেকে যে পরিমাণে আমাকে ভিকটিম ব্লেমিং সহ্য করতে হয়েছে, আমি 1 বছর ট্রমাতে ছিলাম, আমি অন রেকর্ডই বলছি। তো মানে আমি বুঝে উঠতে পারছি না যে এটা থেকে ফিরে আসার রাস্তাটা কি। মানে আমি যতই চেষ্টা করছি সার্ভাইভ করার, কোথাও না থেকে কোথাও থেকে একটা মানে আমাকে মার্জিনালাইজ করে দেওয়া হচ্ছে। আমি সাপোর্টও পাচ্ছি। এটা চলবে। এই জিনিসটা ধরুন, আপনি 10-12 বছর পেশায় আছেন, আমি 25 বছর পেশায় আছি। তার মানে আমরা মোটামুটি একটা আলাদা প্রজন্মের, মানে একটা প্রজন্ম আগের আমি। তো আমি এটা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমার ক্ষেত্রে সেটা আরো মারাত্মক হয়েছিল। মানে আমাদের সময় তো আরো আমি যখন এই বিষয়টা এখানে আলোচনা করাটা ঠিক হচ্ছে কিনা জানি না। আমরা সেরকম হলে উদ্যোক্তারা যদি বলেন আমরা পরবর্তীতেও এটা আলোচনা করতে পারি, এটা আপনি আমার সাথে আলাদা করেও কথা বলতে পারেন। আমি একটা কথা বলি, এমনিতে যেহেতু বিষয়টা খুবই একটা সেনসিটিভ বিষয়, এবং আমি বুঝতে পারছি যে এই জায়গাটাতে একজন সমমনস্ক এবং মানে ইন দ্য সেম পজিশন থাকা একজন মানুষকে দেখে, একজন সিনিয়রকে দেখে আমাদের পার্টিসিপেন্টের যদি কিছু বলতে ইচ্ছে হয়, যেহেতু এটা ক্লোজিং সেশন এবং আমাদের সময়ও আছে, আমরা সেটা শুনবো। ব্যাপারটা বলুন। আপনি বলুন তারপর। না ঠিক আছে, আপনি বলে দিন, তারপর আপনারা কথা বলুন, আমরা শুনছি। স্যার বলছি যে আমি যে কমপ্লেনটা করেছিলাম সেখানে আমি হোল ডিপার্টমেন্ট থেকে সাপোর্ট পেয়েছিলাম। সমস্ত আমার কলিগরা, রিসার্চ স্কলাররা সবাই সাপোর্ট করেছিল, 2-3 জন বাদ দিয়ে। তারপরেও আমি এতটা মেন্টাল ট্রমার মধ্যে দিয়ে গিয়েছি, আমাকে এখনো রেগুলার 6-7টা করে মেডিসিন নিতে হয়।
আগে 10টা করে নিতে হতো। মানে আমি অ্যাকিউট ট্রমার মধ্যে, আমি বাড়ির ঘরের মধ্যে একা বসেও থাকতে পারতাম না, আমার সাথে কেউ থাকতে হতো। সুইসাইডাল টেন্ডেন্সি এসে গেছিল। মানে আমি পিএইচডি লাস্ট ইয়ারে এসে আমার এসব ফেস করতে হয়েছে। তো আমি ভাবছি পরবর্তীকালে আমি এখন একটা ইনস্টিটিউশনে আছি, আমার পিএইচডি যেহেতু আমি ছেড়ে চলে আসবো পরে, আমি ওয়ার্ক প্লেসে জয়েন করবো। আমার মধ্যে একটা ভয় ঢুকে গেছে যে ওয়ার্ক প্লেসে জয়েন করা মানে তো সেটা পার্মানেন্ট যদি হয়, সেখানে যদি আমি এরকম ফেস করি সেটাকে কিভাবে আমি সেখানে সার্ভাইভ করব। আমি এখন যে ইনস্টিটিউশনে আছি সেখানে একটা স্ট্রাকচার আছে, আমি একটা বিচার ব্যবস্থার মধ্যে দিয়ে গিয়েছি, কিন্তু নেক্সট আমি যেখানে জয়েন করব সেখানে সেই স্ট্রাকচারটা, সেই সিস্টেমটা নাও থাকতে পারে। তখন আমি কিভাবে ডিল করব? আমি তো পুরোপুরি মানে মার্জিনালাইজ, আমার চাকরিটা ছেড়ে দিতে বাধ্য হব। মানে সেই না, আমার মনে হয়, আমি এবার একটু মানে আমি বলি এবার, হ্যাঁ, মানে ব্যাপারটা হচ্ছে দেখুন, ওই আমাদের একটা কথা মাথায় রাখা দরকার, সেটা হচ্ছে যে দেখুন, লড়াইটা কিন্তু কনস্ট্যান্ট করে যেতে হবে মানুষের সব ক্ষেত্রেই। মানে ধরুন, আপনি যেদিন প্রথম শ্বাস নিয়েছিলেন ভূমিষ্ঠ হওয়ার পরে, সেই শ্বাস নেওয়াটা ছিল সবচেয়ে বেশি কঠিন কাজ একটি শিশু হিসেবে। সদ্যজাত শিশু হিসেবে শ্বাস নেওয়াটা ছিল সবচেয়ে বড় কঠিন কাজ, সেটা আমরা নিয়েছিলাম। এটা কিন্তু খুব মানে দোতনাবহ। তার কারণ হচ্ছে এটা আমাদের সবসময় লড়াইটা করে যেতে হবে, কেননা আইডিয়াল সিচুয়েশন কিন্তু নয়। এটা আপনি নিজেই বুঝতে পারছেন যে মানে আমি যে এই রাস্তা দিয়ে হেঁটে এসেছি এবং এখনো হাঁটছি, আজকে প্রৌঢ়ত্বের দোরগোড়ায় দাঁড়িয়ে আমি এখনো যে সেই রাস্তা দিয়েই হাঁটছি, এটা তো আপনি বুঝতে পারছেন। তারপরেও আমি বলছি যে উপায় কিন্তু অন্য কিছু নেই। এই যে তিনটে কথা বললাম, এছাড়া কিন্তু আর কিছু নেই। আপনাকে মাথা ঠান্ডা রাখতে হবে, কিন্তু মাথা ঠান্ডা রাখা মানে কিন্তু কখনোই সবকিছু বেড়ে নেওয়া নয়। এবং ম্যাচুরিটিটা এইভাবেই আসে যে কোন সময়ে দাঁড়িটা টানতে হবে সেটা বোঝা। দাঁড়ি টানা বলতে কোন সময় প্রতিবাদের দাঁড়ি টানতে হবে, কোন সময় সহ্য করায় দাঁড়ি টানতে হবে, কোন সময় চালিয়ে যাওয়ায় দাঁড়ি টানতে হবে। এই তিনটে দাঁড়ি আমাদের মাথায় রাখতে হবে। সহ্য করার দাঁড়ি, প্রতিবাদের দাঁড়ি, আর চালিয়ে যাওয়ার দাঁড়ি। এই তিনটে দাঁড়ি যদি আমরা মাথায় রাখি, আশা করা যায় the 3 periods will help us. আমি মানে আশা করি আপনি আপনার উত্তর কিছুটা হলেও পেয়েছেন। আর আমি আপনাকে বলবো যে যেহেতু এটা আমার নিজের জীবনের একটা সত্যি, আমি প্রতিবন্ধী আন্দোলন এর সঙ্গে বহু বছর যুক্ত ছিলাম, আছি, থাকবো। সেই জন্য আপনি ভবিষ্যতে যদি প্রয়োজন মনে করেন, আপনি উদ্যোক্তাদের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন। নিশ্চয়ই, নিশ্চয়ই। ধন্যবাদ ভাইয়া। আর আমি একটু ছোট্ট একটা কথা বলে দিই যে আমাদের আলোচনার পরিসরটা একেবারেই অন্য, কিন্তু সেখানে যে এতটা সেন্সিটিভ একটা বিষয় নিয়ে আমাদের একজন পার্টিসিপ্যান্ট কথা বলতে স্বচ্ছন্দ বোধ করেছেন, তাও আবার অনলাইন রেকর্ডেড লেকচারে, এটাও আমাদের উদ্যোক্তাদের একটা বড় প্রাপ্তি। তো আমারও খুব বড় একটা প্রাপ্তি যে আমি এই কোর্সটা জয়েন করতে পেরেছি, সুন্দরভাবে ইন্টারঅ্যাক্ট করতে পেরেছি। তো নেক্সট যদি ফিল্ম স্টাডিজ এর উপর বা ডিজিটাল হিউম্যানিটিজ এর উপর কোনো কোর্স থাকে, আমি জয়েন করতে খুব খুশি হব। আমরা এই অনুরোধ সাদরে গ্রহণ করলাম। এবার আমি চলে আসছি আবার জোয়ানার প্রশ্নে। জোয়ানা খুব ইন্টারেস্টিং একটি প্রশ্ন রেখেছেন, আমি প্রশ্নটা পড়ে দিচ্ছি and then we can request. সেটাই ভালো হবে, that will be better. হ্যাঁ, মানে আস্তে আস্তে ঘড়ির কাঁটা তো খুব নিষ্ঠুর, হ্যাঁ, সেই জন্য জোয়ানা প্রশ্ন করছেন about the visibility invisibility of the translator. লেখকের মৃত্যু, অনুবাদকের জন্ম। I don't know if Joanna had Rola Barthes at the back of her mind,
but I somehow could not help pressing an echo. Translators, visibility, invisibility সমস্যা, লেখকের মৃত্যু, অনুবাদকের জন্ম, এ বিষয়ে আপনার কমেন্ট চাইছেন। না, অ্যাকচুয়ালি দুটো কিন্তু সব জায়গায় এক নয়। ট্রান্সলেটারের ভিজিবিলিটি আর ইনভিজিবিলিটি এটা কিন্তু লেখকের মৃত্যুকে প্রিসাপোজ করে না। একটা কথা বলে দিচ্ছি যে ট্রান্সলেটারের ভিজিবিলিটি বা ইনভিজিবিলিটি এটা কিন্তু অনেক ক্ষেত্রে নেচার অফ দ্য টেক্সট এবং পারপাস অফ ট্রান্সলেশনের দ্বারা ডিটারমিন্ড হয়। কেন বলছি কথাটা? ধরে নিন একটা লিগাল ট্রান্সলেশন, সেখানে কিন্তু ইনভিজিবিলিটি অফ দ্য ট্রান্সলেটর ইজ আ প্রিরিকুইজিট। সাপোজ ইট ইজ বেসিক্যালি আ কমার্শিয়াল ট্রান্সলেশন, সেখানে কিন্তু আবার কখনো কখনো ভিজিবিলিটি অফ দ্য ট্রান্সলেটর মে বি রিকোয়ার্ড। কেন? সেটা যদি না হয় তাহলে যেটা হয়, এটা জোয়ানার পক্ষে এইটা মানে রিলেট করাটা একটু টাফ হবে। আমি আপনাদের বলছি, অমৃতাঞ্জনের একটা অনুবাদ, মানে বিজ্ঞাপনের অনুবাদ, বাংলায় যে অনুবাদটা হয়েছিল সেটা শুনুন, হাসবেন আপনারা সবাই শুনলে। মাথা ধরা এমন যা অসহ্য, মাথা ধরা এমন যা অসহ্য, অমৃতাঞ্জন স্ট্রং লাগাতেই হবে, স্ট্রং স্ট্রং স্ট্রং, শিরায় শিরায় টান ধরে কষ্ট দেয়, অমৃতাঞ্জন স্ট্রং লাগাতেই হবে। এইখানে কিন্তু ইনভিজিবিলিটি অফ ট্রান্সলেটর হ্যাজ মেড দ্য translated text abysmal. So if the translator could be bold enough to be visible and determine the ultimate product, translated text, that would have been better aesthetically and even semantically. এবার এইখানেই আমি বললাম যে পারপাস অফ ট্রান্সলেশন সেটা কিন্তু ইম্পর্টেন্ট রোল প্লে করে ইন দ্য চয়েস অফ বিং ভিজিবল অর রিমেইনিং ইনভিজিবল। আর লেখকের মৃত্যু আর ট্রান্সলেটরের জন্ম বা অনুবাদকের জন্ম, এই ব্যাপারটা কিন্তু খুব ডাইসি। তার কারণটা হচ্ছে লেখকের মৃত্যুর রোলাবার্ট যেই সাবজেক্ট পজিশন, যে ক্রিটিক্যাল পার্সপেক্টিভ থেকে বলেছিলেন, সেটা যদি বলতে হয় তাহলে কিন্তু সেটা অনুবাদকেরও মৃত্যু। কেননা লেখকের মৃত্যুতে কিন্তু তিনি রিডারের জন্ম যেমন একটা গুরুত্বপূর্ণ প্রিরিকুইজিট ভেবেছিলেন, তেমন ভাবেই এটাও মাথায় রাখতে হবে টেক্সচুয়ালিটি সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করতো লেখকের মৃত্যুর ক্ষেত্রে। এবার যদি সেটাই হয়, রিডারের জন্ম এবং টেক্সটের প্রিডমিনেন্স হয়, যদি দ্য লিঙ্গুইস্টিক হোলের প্রিডমিনেন্স যদি ইম্পর্টেন্ট হয়, তাহলে সেইটা কিন্তু লেখকের মৃত্যুর সাথে সাথে অনুবাদকেরও মৃত্যু ঘটিয়ে দেবে। এবং এটা আজকে এআই এর যুগে, জেমিনির যুগে, ডিপসিকের যুগে এটা কিন্তু আরো সত্যি হয়ে দাঁড়াচ্ছে। আমার দেশে অনেক মানুষ বলে আমি Barańczak পড়ি, not Shakespeare, Barańczak, because Barańczak was a great translator. So already they identify the text with the translator. So আমার মনে হয় যে অনুবাদের সময়, I mean লেখক অনুবাদের সময় মারা যেতে পারেন if he is a great translator, right? That is why I asked this question, because it bothers me. But the thing is, don't you think actually the translator, being a great translator, is immortalizing the writer? Because Yes. number one, he is carrying across the linguistic divide the message of the original text, and then therefore the original writer as well. Yes.
আপনি ঠিক কথা বলছেন, হ্যাঁ, I agree, yes, yes, yes. So this is one way of looking at it. There is another way of looking at it. Say, that is why I said that every translation in some ways is an adaptation, because it is an interpretation, it is an adaptation, and there is abrogation that actually puts pay to the sacrosanct nature of the original text, the original language, thereby giving the translator the legal and ethical right to play with it, to Yes, appropriate. Yes. This is appropriation, So- yeah. Yeah, I agree. Yes. It's and for that appropriation to take place, there has to be an abrogation as well. Abrogation of the authority of the source text. And Jacques Derrida has quite unwittingly given us a serious fillip in doing this. By going against logocentrism, he has actually contested the authority of the text as well. Yes. So there can be as many readings as there are readers, and there may be as many meanings as there are readings, and no Yes. meaning can be privileged. So if no meaning can be privileged, then obviously it calls for a rapid dispersal of the noir and ignorant binary also. Yes, yes. Okay. Okay. Thank Thank you. you, sir. Thank you. Thank you. থ্যাংক ইউ জোয়ানা। সাদিকুল দা অনেকক্ষণ থেকে হাত তুলে আছেন, আমার বেশ কষ্টই হচ্ছিল যে সাদিকুল দাকে অপেক্ষা করাচ্ছি, কিন্তু আমরা তো উদ্যোক্তা, তাই আমাদের একটু হইতেই হয়। তো সাদিকুল দা প্লিজ বলুন। শুভ সন্ধ্যা স্যার, শুভ সন্ধ্যা। কেমন আছেন? হ্যাঁ, খুবই ভালো আছি। আচ্ছা, হ্যাঁ বলুন। অনুবাদ সংক্রান্ত আমার একটু জানার যে এই দায়ভারটা কার। ব্যাপারটা হচ্ছে যে মীর মোশাররফ হোসেনের বিষাদ সিন্ধু আপনি পড়ে থাকবেন নিশ্চয়ই, হ্যাঁ হ্যাঁ মানে যা আছে, আর বিষাদ সিন্ধুর একটা অনুবাদ পড়লাম, ইংরেজি অনুবাদ, ট্রান্সলেটেড বাই আলো সোম, ALOSHOME, আলো সোম। এখন ওই যে বিষাদ সিন্ধুতে মূল যে টেক্সটটা বাংলায়, ওর যে ভাষা আর আলোসমের যে ভাষা, বা ওখানে যেভাবে শুরুটা হচ্ছে, এখানে কিন্তু সেইভাবে সেই জিনিসটা পাচ্ছি না। ওখানে মনে করুন, আমি আমার যতটুকু মনে পড়ছে, আমি আমার স্মৃতি থেকে বলি, ওখানে শুরুটা হচ্ছে স্যার এইভাবে, তুমি আমার একমাত্র পুত্র, এই অতুল বিভব সমস্ত কিছু তোমারই, এই করে স্যার স্টার্ট হচ্ছে। এবং পিতা তার পুত্রকে বলছেন যে সমস্ত সম্পদ তোমার, বলো কেন এত মনস্তাপ। এখানে স্যার স্টার্ট হচ্ছে এই আলোচনায়, ট্রান্সলেটেড বাই আলোচনা, যেটা নাম দিয়েছেন ওসান অফ দ্য কারবালা ট্র্যাজেডি, ওসান অফ দ্য মেলানকলি, এই নামটা, ট্র্যাজেডি অফ কারবালা, মানে তার নিচে। এখন ঘটনাটা হচ্ছে স্যার, ওখানে যেটা পাচ্ছি বাংলাতে, ইংরেজিতে কিন্তু আমি সেটা পাচ্ছি না। পাচ্ছি কি ফ্লেভারটুকু পাচ্ছি। এই দায়ভারটা কার? ধরুন অ্যানালাইসিস করব আমি, ওই গ্রন্থটা পাচ্ছি না, মানে মূল বিষাদ সিন্ধু বাংলা আমি জানি না, তখন আমি কি এই গ্রন্থটা পড়ে আমি সেটাকে অ্যানালাইসিস করতে পারবো? এই দায়ভারটা কতটুকু মানে বর্তায় একজন ট্রান্সলেটরের ক্ষেত্রে? প্রথম কথা, আমি বুঝাতে পারলাম কি প্রশ্নটা স্যার? হ্যাঁ হ্যাঁ, আমি উত্তর দিচ্ছি। হ্যাঁ, প্রথম কথা, একজন বাংলা ভাষাভাষী বিষাদ সিন্ধুই পড়বেন, তিনি কিন্তু একমাত্র আমাদের যেমন এপার গঙ্গা ওপার গঙ্গাকে রিভার জার্নি পড়াতে হয়, সিলেবাসে আছে, সেই জন্য পড়তে হয়। আদারওয়াইজ
যিনি সোর্স ল্যাঙ্গুয়েজ স্পিকার তিনি কিন্তু সোর্স ল্যাঙ্গুয়েজেই টেক্সটটা পড়েন ইন 99.99% অফ কেসেস। সেক্ষেত্রে তার ক্ষেত্রে অনুবাদ তো তার জন্য নয়। আসলে আমি একটু আগেই বলছিলাম অনুবাদকের রাস্তাটা হলো, অনুবাদকের উপায়টা হলো নিজেকে স্বৈরাচারী শাসক হিসেবে দেখা, যেখানে তার রাজ্যটা হলো সোর্স ল্যাঙ্গুয়েজ টেক্সট আর তার প্রজারা হলেন টার্গেট ল্যাঙ্গুয়েজ রিডার্স। আলো সোম কেমন অনুবাদ করেছেন সেটা আমি পড়িনি, বিষাদ সিন্ধু অরিজিনালটা পড়েছি, কিন্তু আলো সোমের অনুবাদ আমি পড়িনি, তাই তার অনুবাদের গুণাগুণ সম্পর্কে মন্তব্য করা আমার পক্ষে বাতুল হতে হবে। কিন্তু এক্ষেত্রে দুটো জিনিস কিন্তু মাথায় রাখা দরকার। ধরে নেওয়া যাক হাঁসুলি বাঁকের উপকথা লেখা হয়েছিল 48-এ, অনুবাদ হয়েছে ফ্রান্সিস বিয়ারের 2012-তে বা 13-তে। এই যে এতদিন অনুবাদ হয়নি, এর ফলে বিশ্ব সাহিত্য রসিকরা হাঁসুলি বাঁকের অনুবাদ কথার মতো একটা অসাধারণ গ্রন্থের স্বাদ, সে দুধের স্বাদ গলেই পেটু, তাও যে কিছু পাওয়া, সেটা থেকে বঞ্চিত হয়েছেন। তাই অনুবাদক কতটা ভালো বা কতটা খারাপ অনুবাদ করেছেন এটা নিয়ে প্রশ্ন তোলার আগে আমাদের মাথায় রাখা দরকার অনুবাদটা করা হচ্ছে কেন, করছেন কে, করছেন কাদের জন্য। এই প্রশ্নগুলোর উত্তর যদি আমরা খুঁজে নিতে পারি তাহলে কিন্তু অনুবাদককে দোষ দেওয়াটা আমাদের পক্ষে একটু হ্রাস পাবে। কারণটা হচ্ছে, দেখুন খেয়াল করে, আমি কিন্তু আবারও বলছি আলো সোমের অনুবাদ গ্রন্থটির গুণাগুণ সম্পর্কে আমি অজ্ঞ, সেই জন্য আমি কিন্তু এখানে যেটা বলছি সেটা আলো সোমের অনুবাদ নিয়ে নয়, অনুবাদ প্রসঙ্গে। এবার অনুবাদ প্রসঙ্গে তো অনেক গন্ডগোল হবে, এটা তো বলাই বাহুল্য। তার কারণটা হচ্ছে ভাষাটা আলাদা, কালচারটা আলাদা, আউটলুক অন লাইফটা একেবারেই আলাদা। এগুলোর অনুবাদ করতে গেলে অনেকে, আপনি ভাবো না, সেই জন্যই তো আমি বলছিলাম জোয়ানাকে যে বাই ডিফল্ট a translation has to be an adaptation. Now, how far, how long, how much, these are issues that should be dealt with by individual translators. That can be judged by readers, but that judgment cannot be privileged over other judgments. কেন? তার কারণ হচ্ছে একই লেখা তিনজন অনুবাদ করেছেন, তিনজন অনুবাদকেরই প্রশংসক আছেন, প্রশংসকরা আলাদা, কিন্তু তিনটে অনুবাদেরই কিন্তু প্রশংসকরা আছেন। ধরে নেওয়া যাক রুবাইয়াতে ওমর খৈয়াম নরেন দেব পড়েছেন, আমি এই মুহূর্তে মনে করতে পারছি না, সাম ঘোষ, আমি পড়েছি তার বই, আমার কাছে আছেও, কিন্তু আমি এই মুহূর্তে নামটা মনে করতে পারছি না। নজরুল ইসলামও করেছেন। তাদের নিজেদের সময় এই তিনটে অনুবাদই কিন্তু লোকের কাছে মন মাতিয়েছে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে যাদের মন মাতিয়েছে তারা কিন্তু দুধের স্বাদ ঘোলে নিতে রাজি। তার কারণ হচ্ছে তারা আরবিক জানেন না, তারা ফার্সি জানেন না, তারা হিব্রু জানেন না। আমি আশা করি আমি বোঝাতে পারলাম কি বলতে চাইছি। হ্যাঁ, তবে একটা জিনিস স্যার, মানে কোনো মতেই আলো সোমের সেই পাণ্ডিত্য নিয়ে আমার কোনো সন্দেহ মানে আমি প্রকাশ করছি না। না, আমি তা বলছি না, আমিও কিন্তু তা বলছি না। আমি বলছি হচ্ছে, আমি একটু থামিয়েই বলছি, আমি বলছি একটাই কথা, আপনি যদি মূল গ্রন্থের রস অনুদিত গ্রন্থে নিতে চান
সেটা আপনি নাও পেতে পারেন। বিশেষ করে অবশ্যই হ্যাঁ স্যার, বিশেষ করে যেই অনুবাদটা মানে এই যে রাইটিং টাইম আর ট্রান্সলেটিং টাইমের মধ্যে যদি হিউজ ডিফারেন্স থাকে, যখন বিষাদ সিন্ধু লেখা হয়েছিল, বিষাদ সিন্ধুতে আখ্যায়িত ঘটনার সময়কাল, আখ্যানের সময়কাল এবং অনুবাদের সময়কাল, এই তিনটে সময়কাল যদি আলাদা হয়, মানে অনেকটা গ্যাপ থাকে, তাহলে কিন্তু সেটা নিয়ে সমস্যা হবে। হ্যাঁ স্যার, বেশ ঠিক আছে স্যার। হ্যাঁ পেয়েছি স্যার, কাঙ্ক্ষিত উত্তর। অনেক অনেক ধন্যবাদ সাদিকুল দাকে, স্যারকে তো ধন্যবাদ আমরা দেবই। ইতিমধ্যে একটা ছোট্ট ব্যাপার ঘটে গেল, মানে আমি গত কদিন ধরে একটা কথা বারবার বলি, এই কথাটা আমি স্পিরিচুয়ালি বলি নাকি অন্য কোনো অর্থে বলি তা জানি না, হয়তো আমাকে দিয়ে কথাটা কেউ আজকাল বলিয়ে নিচ্ছে। আমি গত কদিন ধরে বারবার বলছি যে আমরা উদ্যোক্তারা খুব একটা কিছু করিনি, কোথাও কোনো এক অদৃশ্য জাদুকর রয়েছেন, তিনিই সব করলেন। আমি স্যারকে বলছি তার কারণ আমি জানি যে স্যারকে এই জিনিসটা না বলে দিলে স্যারের পক্ষে সঙ্গত কারণেই ব্যাপারটা কি ঘটেছে সেটা জানা সম্ভব হবে না। এই ইতিমধ্যে আমাদের অত্যন্ত দুজন সংবেদনশীল পার্টিসিপেন্ট, শ্রিতা এবং সুলগ্না, ওনারা প্রায় প্রত্যেকটি সেশনে ওনাদের সুচিন্তিত মতামত দিয়ে থাকেন। আজ রুবাইয়া যে সাহস করে অনেকগুলো কথা উনি যখন বলছিলেন, আমি বুঝতে পারছিলাম যে ইট টেকস আ লট অফ কারেজ টু সে হোয়াট শি ওয়াজ সেইং অনলাইন অন রেকর্ড, এবং সেইটার ভিত্তিতে শ্রিতা, রুবাইয়া, সুলগ্নার মধ্যে আমাদের এই ছোট্ট গুগল মিটের চ্যাট বক্সে কতগুলো মনের ভাব, লড়াইয়ের প্রেরণা আদান প্রদান হয়ে গেছে। ওগুলি বেশ ব্যক্তিগত কনভারসেশনের কাছাকাছি যায় বলে আমি সেগুলি পড়বো না, কিন্তু এটুকু বলবো যে আমাদের এই পরিসরে যে আপনারা এইটুকুর মধ্যেও নিজেদের মধ্যে একটা আদান প্রদান করে নিলেন, এটা আমাদের উদ্যোক্তাদেরকে আরো প্রেরণা দিচ্ছে এরকম আবার ভবিষ্যতে সাহস করে একটা কিছু করার। এবং আপনাদের মধ্যে সত্যি হয়তো আমরা একটা, মানে আমি দেখেছি অনেক জায়গাতেই উই ইন্টেন্ড টু ক্রিয়েট আ নেটওয়ার্ক অফ স্কলার্স এটসেট্রা, এই কথাগুলো আমরা বলে ফেলি। এখন সেই কথাটা বাস্তবে কতদূর কি হয়, নাকি সেখানে সেই হাতিকে দাঁত তারপরে একটা অংশ থাকে সেটা আর বলছি না, সেই জিনিস হয়ে দাঁড়ায়, সেটা তর্ক সাপেক্ষ। কিন্তু আপনারা এইটুকু সময়ের মধ্যে যেভাবে নিজের এক সতীর্থ, আমি সতীর্থ কথাটাই বলবো, তার পাশে দাঁড়িয়ে এত সুন্দরভাবে একটা আদান প্রদান করে ফেললেন, এটা আমি দেখে মুগ্ধ। এবং আজকে আমি সেশনটাকে দীর্ঘায়িত আর করতে চাইবো না, অনেক সুন্দর সুন্দর শুভেচ্ছা পেলাম। শ্রিতা একটা কথা বলেছেন, সেটা আমি একটু আলাদাভাবে পড়ে দিতে চাইবো। আমি ইচ্ছাকৃতভাবেই সুলগ্না, রুবাইয়া আর শ্রিতার কনভারসেশনটা পড়লাম না, ওটা ওনাদের তিনজনের জন্যই থাক। আর আমাদের তো গুগল সবই রেকর্ড করে রাখে, তো সেটা রেকর্ডে থেকে যাক, কিন্তু ওইটুকু আমি স্যার পড়ছি না আপনার অনুমতি। দরকার নেই। হ্যাঁ, আমি শ্রিতার একটা চমৎকার মন্তব্য পেলাম, সেটা একটু করে দিই। এটা আমাদের অনুবাদ সম্বন্ধে যে কনভারসেশন, সেটার সম্বন্ধে একটা কোডা হয়তো বলা যায়। যে যার মতো করে সাহিত্য অনুবাদ করুন, কিছুটা প্রথাগত শিক্ষা নিয়ে, কিছুটা তত্ত্বের পাঠ নিয়ে, কিছুটা আবার নিজ সহজাত ক্ষমতায়। ভালো অনুবাদ হওয়ার থেকেও বেশি দরকার সেটির ভালো সাহিত্য হওয়া, এমনটাই আমি মনে করি। তো খুব সুন্দর বললেন শ্রিতা, ওনাকেও ধন্যবাদ দিই। আর এবারে তো বিদায় নেওয়ার পালা, তো আমি সেই, আমার কিন্তু কিছু বলার আছে। না সে তো স্যার আমি জানি, মানে আপনার অনুমতি না নিয়ে তো আমি সেদিকে যাব না, সেজন্য এবার আমি এইটাই বলতে যাচ্ছিলাম যে আমাদের বিদায় নেওয়ার ব্যাপারটা গৌতম দা দেখবে, মানে আমাদের মধ্যে, মানে এটা কিন্তু আমি মজা করে বলছি না, আই মিন ইট, যে আমাদের মধ্যে গৌতম দার মতো একজন কবি মানুষ যখন আছেন, তখন গৌতম দাকে দিয়েই এই বিদায় জানানোর কাজটা করাটা সঙ্গত হবে বলে আমি মনে করি। কিন্তু ওয়ান সেকেন্ড আগে আমি আপনার অনুমতি চাইবো, আর চাইতে গিয়েই বুঝলাম আপনি কিছু বলবেন, সুতরাং আপনি বলে নিন, তারপরে আমরা ওদিকটায় যাব।
যেমন শুরু করেছিলাম আজকে কথা বলা, এটা মনে করিয়ে দিয়ে যে মানিকচক কলেজের বিভিন্ন কর্মকাণ্ডের সাথে বহু বছর ধরেই যুক্ত আছি। এবার এই কোর্সটা সম্পর্কে বলতে গিয়ে, যেহেতু শুরুতে ছিলাম এবং আজ শেষেও আছি, তাই প্রথমেই বলবো, ডোন্ট ক্রাই দ্যাট ইটস ওভার, স্মাইল দ্যাট ইট হ্যাপেন্স। এই বিদায়ের ক্ষণে স্মৃতি মেদুর হয়ে ওঠার বা পড়ার সম্ভাবনা থাকেই, তবে সবাইকে আশা দিয়ে একটু বলি, আমাদের কিন্তু আরেকটা কর্মকাণ্ড হতে চলেছে 28, 29 এবং 30 তারিখ, যেটা পূর্ববর্তী বেশ কয়েকটা সেশনে দেবাদিত্য বোধহয় এটা নিয়ে বলেছে, আমাকে যা বললো সেই অনুযায়ী। তো সেই কর্মকাণ্ডে আমি আরো বেশিভাবে সক্রিয়ভাবে যুক্ত থাকছি as one of the conveners along with the others, গৌতম, সাদিকুল বা দেবাদিত্য, মাসুদদের সঙ্গে। তো বাংলা গান নিয়ে একটা 3 দিবসীয় ভার্চুয়াল কনফারেন্স হবে, আলোচনা সভা হবে 28, 29, 30। সেই জন্য আপনাদের সবাইকে প্রথমত ধন্যবাদ জানাই, আজকে আমার বক্তব্য ধৈর্য ধরে শুনলেন। যারা প্রশ্ন করলেন তাদের ধন্যবাদ, যারা প্রশ্ন করলেন না তাদেরও ধন্যবাদ। তবে এই যে সারস্বত সাধনা, এটা চলুক, এটা চলবে। মানিকচক কলেজ তার সীমিত সামর্থ্য কিন্তু অক্লান্ত প্রয়াস এবং অনমনীয় মানসিকতা নিয়ে এই ধরনের আরো প্রয়াস নিক, এই কামনা করে শেষ করব। আর বলবো, হাল ছেড়ো না বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোরে, দেখা হবে তোমায় আমায় অন্য গানের উপরে, দেখা হবে তোমায় আমায় বাংলা গানের উপরে। নমস্কার। আচ্ছা, এবারে আমি গৌতম দাকে অনুরোধ করছি, গৌতম দা আমাদের শেষ কয়েকটি কথা, ধন্যবাদ জ্ঞাপন, এগুলি করে আমরা আজ শুভরাত্রি বলবো সবাই। গৌতম দা মিউট আছে, মিউট মিউট। প্রথমত হচ্ছে বিদায়ের দায়ভারটা আমার উপরে স্যার। বাড়িতে মেয়ের বিয়ে লাগলে বাবার যেমন দায়ভারটা থাকে আর কি, দেবাদিত্য সব সামলে দিল, কিন্তু ওই পুরো দায়ভারটা ওই কন্যার পিতার উপরে। তো দেবাদিত্যের কথায় তাই হলো, আসলে দীর্ঘ একটা সময় আমরা কাটালাম, দীর্ঘ সময় কিনা হয়ে যেতে পারতো এই সময়ের মধ্যে, কিন্তু দীর্ঘ সময়ে আমরা যেভাবে এক হয়ে আছি এখনো বুঝি জাস্ট একটা অজুহাত, তাই না স্যার, যে একটা অনুবাদ শিখবো। কিন্তু আমরা তো এই অজুহাতেই তো পাশাপাশি হই, এক হই। রবীন্দ্রনাথ একটা জায়গায় বলেছিলেন না, বাজে কথা আর বাজে খরচে মানুষকে বেশি চেনা যায়। তো এই অনুবাদ কোর্সটি করাতে গিয়ে দেবাদিত্যকেও অনেক বাজে খরচ করতে হয়েছে, বাজে কথা বলতে হয়েছে, আমাকেও তাই। আমাদের পার্টিসিপেন্টরা রয়েছেন এখানে, তারা জানবেন যে কিরকম বাজে বাজে কথাও বলেছি আমরা। তো আসি আমি মূল কথাতেই, যে আমরা 17 তারিখে শুরু করেছিলাম এপ্রিলে ইনাগুরেশন। সেদিন আপনাকে আমরা পেয়েছিলাম আমাদের মাননীয় অধ্যক্ষ মহাশয় ডক্টর অনিরুদ্ধ চক্রবর্তী স্যারকে, পেয়েছিলাম আমরা আমাদের ভাইস চ্যান্সেলর স্যারকে, পেয়েছিলাম আমরা কন্ট্রোল অফ এক্সামিনেশন স্যারকে, এবং সবচেয়ে ভালো পাওয়া ছিল মৃন্ময় দাকে আমরা পেয়েছিলাম শুধু। তারপরে একটি দীর্ঘ তালিকা মনে হয় শেষ হবে না দেবাদিত্য, তাই না? অরুণ সোম, আব্দুল কাফি। আমাদের খুব মনে পড়ে যে অরুণ সোমকে বক্তব্যে আমাদের এই কোর্সে আনবার জন্য
দেবাদিত্যকে অলরেডি কলকাতাতে 3 থেকে 4 বার ছুটতে হয়েছে। কাফিদাকে নিয়ে অনেকে হিংসে করেছেন যে কাফিদাকে নিয়ে যখন আমরা বলছি তখন লোকজন বলছে আরে কাফিদাকে তো আমরাই পাই না, তোমরা পেলে কি করে এত তাড়াতাড়ি। কিন্তু আমাদের ছাত্রছাত্রীরা কিভাবে ঝাঁপিয়ে পড়েছে। এবং দেবাদিত্য, মাসুদ, সাদিকুল্লাহ এই বিষয়টা জানে যে কাফিদাকে ফোন করে যখন পাচ্ছি না তখন যাদবপুরে যেসব ছাত্ররা আমাদের পড়ছে তারা তার বাড়িতে হামলা দিচ্ছে। এটা আপনাকে বলতে হবে, ফোন পাওয়া যাচ্ছে না আপনি। তো এরকম যাবতীয় কর্মকাণ্ড, বাজে খরচ, বাজে সময় কাটিয়ে কি যে ভালো লাগছে আজকে আমাদেরকে। শুধুমাত্র একটি দুঃখের বিষয় থেকে গেল আমাদের, শ্রীমতী দিকে পেলাম না, তাই না, আবার শারীরিক অসুস্থতার কারণে। এটা আমরা চাই যে তিনি আরো সুস্থ হয়ে উঠুক, আমরা কোনো না কোনো দিন তাকে আবার ডেকে নেব। এর মাঝেও একটি কথা বলি রুবাইয়াকে নিয়ে আজকে। আসলে স্যার কি জানেন তো, বক্তব্যে যখন কোনো একটি বিষয় নিয়ে যখন আলোচনা করা হয় সেখানে যদি বাস্তবিক কোনো অভিজ্ঞতা না উঠে আসে বা বাস্তবসম্মত যদি কোনো কথা না উঠে আসে বা ফিল্ড না উঠে আসে তাহলে সেটা বোধ হয় খুব সার্থক হয়। কিন্তু রুবাইয়া আজকের আলোচনায় এই সার্থক করে দেবে। এবং রুবাইয়া শুধু একা নয়, রুবাইয়ার সঙ্গে আমরা সবাই আছি, মানসিকভাবে আছি, প্রয়োজন হলে মাঠেও থাকবো, এবং বিশেষত আমি। থ্যাংক ইউ স্যার। একদম স্যার। আর আপনারা যারা আছেন, যারা পার্টিসিপেন্টরা, আজকে মন খারাপ করার পালা একচুয়ালি সত্যি দেবাদিত্য অল্প বলতে বললো, কিন্তু বলার কথা তো অনেক ছিল। সম্ভব হবে না বোধ হয়, আপনারাও বিরক্ত হবেন, কারণ এতদিন ধরে শুনছেন আবার শুনবো, এই কথাটা তো খুবই বিরক্ত। আসলে একটার পর একটা ক্লাস, একটার পর একটা আলোচনা, কি অসামান্য শনিবার, কি অসামান্য রবিবার আমাদের কেটেছে। নানা কারণে কখনো কখনো হয়তো আমি থাকতে পারিনি, মাসুদ থাকতে পারিনি, কোন একদিন দেবাদিত্য থাকতে পারিনি, কিন্তু অসামান্য রবি আর শনিবার কেটেছে। জানি না আগামী শনিবার আর রবিবার আমাদের শিডিউল কি হবে। আগামী শনি রবিবার অবশ্য আমরা একসাথেই থাকবো, এরকম অনলাইনেই থাকবো। আগামী শনি রবিবার খারাপ খুব একটা হবে না, এটা আমার সিক্স সেন্স বলছে। হবে না, কিন্তু দেবাদিত্য সবাইকে তো আর পাচ্ছি না এখানে। তো আশা করি আপনারা সকলেই ভালো থাকবেন, আর ভালো থাকাটাই খুব জরুরি। আর ভালো থাকলে কোনো না কোনো দিন, একটা না একটা সময়, কোনো না কোনো প্ল্যাটফর্মে আমরা এক হবো, আবার স্যারকে পাবো আমরা, আবার আমরা সবাইকেই পাবো। আমাদের কোঅর্ডিনেটর মাসুদ কোনোদিন মুখ দেখালো না, শুধুমাত্র 1-2 বার ভিডিও কলে মুখ দেখিয়েছে, কিন্তু নীরবে থেকে একেবারে অসামান্য কাজ করে গেছে, সেছাড়া সম্ভব হতো না। অর্গানাইজিং সেক্রেটারি সাদিকুল্লাহ অসামান্য কৌতূহলী মানুষ, অনেক সময় ধরে হাত তুলে ধরে থাকেন যে তার আমি বলবো একবার, কিন্তু দেবাদিত্যকে থামিয়ে রাখেন। দেবাদিত্যকে বলি, দেবাদিত্য একটু আগে সুযোগ দেবে দাদাকে। আসলে সাদিকুল্লাহর মতন মানুষ হয় না। সাদিকুল্লাহ অসামান্য সময় কাটিয়েছেন আমাদের সঙ্গে, সাদিকুল্লাহর সঙ্গ পাওয়া খুব আমাদের দুর্লভ। সাদিকুল্লাহ অনেক অনেক শিখলাম আমরা। তাছাড়াও আমাদের ট্রেজারারে আছে প্রশান্ত ভাইয়ের কথা বলতেই হবে, কারণ প্রশান্ত চুক্তি মেরে বসে থাকে, সবার বক্তব্য শুনে পরের দিন ক্লাসে গিয়ে বলে, কলেজে গিয়ে বলে শুনলাম, আমি সব শুনেছি, বোধহয় আদেও আছে। তো প্রথমত ওর প্রোফাইল দেখে চিনতে পারিনি আমি, ওর প্রোফাইলে কি একজন সম্ভবত কোন নায়কের ছবি দেওয়া আছে, তো সেটা বুঝে সম্ভব হয়নি আমার পক্ষে। সমরেশ আমাদের ট্রেজারার, আক্তার দা, দীপক দা, এবং সেশন কোঅর্ডিনেটর করেছেন আমাদের সুজিত, অধ্যাপক সুজিত, অধ্যাপক মোতালেব আলী, সেলিম। তার কথা বলবো না এখানে। আমাদের বাকি থেকে গেল অনেক, ইপসিতা দি থেকে শুরু করে গৌরব চট্টোপাধ্যায় থেকে মবিনুল্লাহ, সবাই। আর বেশি কিছু বলার ভাষা নেই দেবাদিত্য, আমরা শেষ করছি, আমরা সমাপ্তি
এখানেই থাকবো আমরা। না আমি শুধু আর দুটো কথা বলে দিই। আমাদের প্রথম দিনেও যে মাননীয় অতিথিরা ছিলেন, আমাদের সাবিত্রী মিত্র মহাশয়া, আমাদের গভর্নিং বডির মাননীয় সদস্যরা, আমাদের প্রেসিডেন্ট, তাদেরও আশীর্বাদ ধন্য হয়েছে এই কোর্স। এবং আমি আমাদের দিক থেকে একটা শেষ কথাই বলবো, আমরা যেটুকু করেছি, ওই আবার বলছি, কোনো এক অদৃশ্য জাদুকরের সহায়তা পেয়েছি, আর বাকিটা আমরা ওই 3-4 জনে মিলে একটা স্বপ্নের মতো দেখেছিলাম, সে স্বপ্নটা আপনারা বাস্তবায়ন করলেন। আর একটা অনুরোধ করে যাব, যে যেখানে আছেন, যদি কখনো ভালো কিছু করার ইচ্ছে করে, আগে একটা স্বপ্ন দেখে নেবেন, তারপরে দেখবেন সেই স্বপ্নটাই বাস্তবায়িত করার জন্য একটু চেষ্টা করলে কোথাও গিয়ে সেই স্বপ্নটা সত্যি হয়ে যাবে। আমরা সত্যি বলছি, আমাদের কাছে এটা স্বপ্ন ছিল, আমরা একদম ভাবিনি যে সিরিজটা শেষ পর্যন্ত এই দাঁড়াবে, কিন্তু আজ দাঁড়িয়েছে। এই সবই আপনাদের জন্য, আমাদের রিসোর্স পার্সনদের জন্য। এই সব বেশ শেষ লগ আউট করতেই হয় সবাইকে। সবাই ভালো থাকুক। মাসুদকে, আচ্ছা, আর একটা দুটো কথা বলে দিই। শ্রীতা খুব ভালো মনে করালেন। একটা হচ্ছে যে আমাদের যেহেতু 21 তারিখে শেষ করার বদলে আমরা 23 তারিখে শেষ করলাম, সেটার অবশ্য কারণও আছে। মানে শ্রীমতী দি আর অরুণ বাবু, এই দুজনের দুটো সেশনকে আমাদেরকে একটু পেছোতে হলো যেহেতু বিভিন্ন কারণে, সেই জন্য আমরা 2 দিন বেশি নিলাম। তো সেই জন্য আমরা 28 তারিখের বদলে ওটা আমরা গ্রুপে নোটিফাই করে দিচ্ছি, আমরা 30 তারিখ অব্দি আপনাদের অ্যাসাইনমেন্টগুলি নেব। আর অ্যাসাইনমেন্টগুলি খুব তাড়াহুড়ো করে কিন্তু আমরা ইভ্যালুয়েট করব না, আমরা একটু ধৈর্য নিয়ে পড়বো। আপনারা একটু সময় আমাদের সেটার জন্য দেবেন, আমরা রিটেন কমিউনিকেশন সে ব্যাপারে করে দিচ্ছি। আর সার্টিফিকেট তো আপনারা অবশ্যই পাবেন, কিন্তু অ্যাসাইনমেন্টটা না এলে কিন্তু তখন আবার আমরা ওই গোমরামখো মাস্টারমশাই সেজে বসে বলবো যে অ্যাসাইনমেন্ট না এলে সার্টিফিকেটটা যাবে না। হ্যাঁ, এটা 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 কেন করছি সেটা আপনারা যারা যারা কখনো কিছু উদ্যোক্তা হিসেবে কাজ করেছেন তারা বিলক্ষণ জানেন, আর যারা জানেন না তাদের বলবো যে যারা জানেন তাদের থেকে জিজ্ঞেস করে নেবেন, তাদের জানতে পারবেন। আমি নাসির উদ্দিনের পন্থা নিলাম এক্ষেত্রে। আর একটা কথা বলে রাখি, সেটা হলো যে আজকের সেশনের আপনারা তো একটি চমৎকার ফিডব্যাক দিয়েইছেন, কিন্তু আমরা আরো একটা ফিডব্যাক নেব, এটা একদম গ্রুপে যাবে, এটা একটু ইলাবোরেট ফিডব্যাক। এই ফিডব্যাকটি দেওয়ার সময় নির্দ্বিধায় আপনাদের যা যা লেখার লিখুন, আপনাদের বক্তব্য গোপন থাকবে, আমরাই শুধু জানবো। আর আমাদের সাথে আপনাদের যে কোনো অসুয়া নেই সেটা তো আপনারা এতদিনে জেনেই গেছেন। তো এই ফিডব্যাকটা আমাদের ভবিষ্যৎ, এই কোর্সের ভবিষ্যৎকে হয়তো নির্ধারিত করে দেবে। তো এই কথাগুলোই আর বলার ছিল, আর কিছু খুব একটা বলার নেই। কারোর যদি কিছু জিজ্ঞেস করার না থাকে তাহলে আমি মাসুদকে রিকোয়েস্ট করব রেকর্ডিংটা অফ করতে, আমরা বেরিয়ে যাবো। তারপর মনে হচ্ছে আর জিজ্ঞাস্য কিছু নেই, তো মাসুদ রেকর্ডিংটা। মাসুদ